মিডটার্মের পরে আজকে আপনাদের হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে আরেকটা ক্লাস হয়েছিল কিন্তু ওই ক্লাসে হচ্ছে আমরা ওভারঅল ডিসকাস করেছিলাম স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, সবাই একটু কথা না বলে আমরা এদিকে খেয়াল করি। মিডটার্ম পর্যন্ত আমাদের কভার করা হয়েছিল হচ্ছে ডায়োডের সবকিছু, রাইট? তো আমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়ালেখা করেছিলাম, ডায়োড, এইসব কিছু। ডায়োডের মধ্যে আমরা অনেক ধরনের আইডি ক্যারেক্টারিস্টিক্স, কার্ভ, অটোঅপারেটিং প্রিন্সিপাল, রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন, অনেক কিছুই হচ্ছে দেখানো হয়েছিল। ফাইনালি আমাদেরকে যে টপিকটা কভার করতে হবে, ফার্স্ট অফ অল মসফেট এন্ড সেকেন্ডলি বিজেপি। তো মসফেটের মধ্যে থেকে আমাদের যে টপিকগুলো পড়তে হবে, introduction to MOSFET, physical operation, terminal characteristics of MOSFET, threshold voltage, then হচ্ছে MOSFET circuit related mathematical problems, body effect, Charlie effect, biasing point, 2 point, এগুলো নিয়ে আমরা হচ্ছে স্টাডি করব। তো এত কিছু আমরা একসাথে না দেখে ওয়ান বাই ওয়ান দেখি, তাহলে ইজি হবে, ঠিক আছে? তো আমাদের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এই কনসেপ্টটা কি সবার খেয়াল আছে? কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। তো ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, রিভার্স বায়াসে কি হয়, ডিপ্লেশন রেশিও যেটা আছে এটা বাড়ে না কমে? বাড়ে। যদি ডিপ্লেশন রেশিওটা বেড়ে যায় সেই ক্ষেত্রে কি কারেন্ট ফ্লো করতে পারে? পারে না। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে এখানে আমরা একটা অ্যানিমেশন দেখেছিলাম মিড টার্মে, ফরওয়ার্ড এন্ড রিভার্স বায়াসকে। তো ফরওয়ার্ডের সময় কি হয়, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা যদি পি সাইডে আর নেগেটিভ টার্মিনালটা এন সাইডে কানেক্টেড থাকে, এটাকে আমরা বলি ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডিপ্লেশন রেশিও কমে, রিভার্স বায়াস হচ্ছে ডিপ্লেশন রেশিওটা অনেক বেড়ে যায়। আর ডিপ্লেশন রেশিও যখনই বাড়ে তখন হচ্ছে আমাদের আর কোনো কারেন্ট এখান থেকে ফ্লো করতে পারে না। তো এই কনসেপ্টগুলো হচ্ছে আমাদের এখন আবার কাজে লাগবে যখন আমরা মসফেট নিয়ে স্টাডি করতে যাব, ঠিক আছে? ডোপিং সম্পর্কে তো সবার মনে হয় খেয়াল আছে না? ডোপিং, ফাইন। তো মসফেটের ক্ষেত্রে আমাদের বেশ কিছু টপিক হচ্ছে এখানে ওয়ান বাই ওয়ান দেখা লাগবে। তো আমি শুরুতে কয়েকটা টপিকের নাম বলি, সবাই খাতায় একটু নোট করবেন, দেন হচ্ছে আমরা আজকের ক্লাসে এগুলো নিয়ে এলাবোরেটলি স্টাডি করব, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে মসফেটের ফুল ফর্মটা সবাই খাতায় লিখে রাখেন, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো যদি কখনো হচ্ছে ভাইভাতে মসফেটের ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় তাহলে এটা ঠিকমতো বলতে হবে যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো মসফেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন নিয়ে হচ্ছে স্টাডি করব, ঠিক আছে? প্রথমত হলো আমাদের ডিপ্লেশন মোড মসফেট, এনহ্যান্সমেন্ট মোড মসফেট, এই দুইটা টপিকের নাম একটু সবাই নোট করেন। ডিপ্লেশন মোড মসফেটের ক্ষেত্রে কি হয়, নরমালি অন at zero gate source voltage, a voltage applied to the gate can deplete the channel, turning it off. এত কিছু এখন আপাতত লিখতে হবে না, কারণ এগুলো এখন বুঝবেন না। আমি যখন A to Z হচ্ছে ডিসকাস করব, দেন হচ্ছে এই পয়েন্টগুলোর সাথে আপনারা রিলেট করে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রথমে শুধু নামগুলো লিখেন। মসফেটের ফুল ফর্মটা লিখবেন যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরস আর সেমিকন্ডাক্টর ডিভাইস used for switching and amplification. They come in two main types based on their operating modes. তাহলে প্রথমত হচ্ছে আমরা যদি অপারেটিং মোডের উপর বেস করে এদের ক্লাসিফিকেশন করতে চাই তাহলে মূলত দুই প্রকারের। নাম্বার 1 ডিপ্লেশন মোড মসফেট and নাম্বার 2 এনহ্যান্সমেন্ট মোড মসফেট। শুধু ক্লাসিফিকেশন গুলো লিখেন, এখানে এই যে হচ্ছে নরমালি অন এট জিরো গেট সোর্স ভোল্টেজ এত কিছু এখন লিখতে হবে না। সবাই একটু ফাস্ট নোট করবেন, হ্যাঁ? এটা আমি পিডিএফ আকারে একটু মডিফাই করে আপনাদেরকে সেন্ড করব। শুধু কি পয়েন্টগুলো এখন লিখে রাখেন, তাহলে রিলেট করতে ইজি হবে, পরবর্তীতে বুঝতে পারবেন যে কি কি টপিক পড়ানো হয়েছিল। আমরা যখন মসফেটের কনস্ট্রাকশন দেখব একটু পরে আপনাদেরকে দেখাবো, দেখবেন এখানে হচ্ছে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া থাকে, ওকে? সো এই যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা কেন দেওয়া হয় এগুলো আমাদেরকে জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট হচ্ছে এই যে আমরা দুই ধরনের ক্লাসিফিকেশন দেখলাম, একটা এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ। কোনটার ক্ষেত্রে কানেকশনটা কিরকম ভাবে দেওয়া থাকে এগুলো হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হলো মিড টার্মে অনেকেই যে ভুলটা করেছেন, ফাইনালে এই ভুলটা করা যাবে না। কোশ্চেন অ্যানসার আমি কিন্তু ক্লাসে বারবার বলেছিলাম যে টু দা পয়েন্টে লিখতে হবে, এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাড করা যাবে না। বাট
স্টিল অনেকেই হচ্ছে একদম A to Z যা যা ওই সম্পর্কে জানতেন সবই লিখে দিয়েছে, তো এখানে খুব একটা বেশি মার্কস মিডে কাটা হয় নাই, কিন্তু ফাইনালে এইগুলোটা যদি করেন তখন হচ্ছে নিজেরাই বিপদে পড়বেন। কারণ এখানে যে আমরা দুইটা টাইপ সম্পর্কে পড়বো, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হলো ডিপ্লেশন টাইপ। দুইটাই কিন্তু আপনার দুই ধরনের কনস্ট্রাকশন, বুঝতে পারছেন? যদি হচ্ছে সবাই একটু লক্ষ্য করেন, এখানে দেখেন গেট আর সোর্স যে টার্মিনালটা আছে এর মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা। কেন অ্যাপ্লাই করা, এগুলোকে আমরা হচ্ছে কিভাবে এই যে ইয়াটা আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা হয় এগুলো সবকিছুই জানবো, কিন্তু প্রথমে হচ্ছে এদের কি ডিফারেন্স গুলো আমি একটু এলাবোরেটলি বলে দিচ্ছি। মানে ইন শর্ট বলার মেইন কারণটাই হলো যাতে করে পরবর্তীতে এগুলো আপনারা রিলেট করতে পারেন। তাহলে সবাই এই সার্কিটটা আপাতত একটু খাতায় ড্র করেন, মানে কিছু লিখতে হবে না, জাস্ট পাশাপাশি এনহ্যান্সমেন্ট টাইপ এন্ড ডিপ্লেশন টাইপ কথা দুইটা লিখেন, লিখে যেভাবে সার্কিটটা ড্র করা আছে হুবহু ওইভাবেই ড্র করবেন। এটা কোথায় তৈরি করা হয়? হ্যাঁ, কোথায় তৈরি করা হয়? এগুলো মসফেট ফ্যাব্রিকেশনের জন্য আলাদা হচ্ছে আপনার মানে ইন্ডাস্ট্রি আছে, ওইদিকেও আমরা যাবো, কিন্তু আপাতত হলো শুধুমাত্র আমরা কনস্ট্রাকশনটা যখন দেখবো তার আগে ক্লাসিফিকেশন লেয়ার মানে লেয়ারিং গুলো এগুলো একটু জেনে রাখতে হবে, এটা একদম বেসিক। আচ্ছা, আর এখানে হচ্ছে যখন লেয়ার গুলো দিবেন যেভাবে দেওয়া আছে ঠিক ওইরকম ভাবে, যেমন এখানে হচ্ছে দুইটা লেয়ার করা আছে, এখানে একটা দেওয়া এরকম ভাবে দিবেন, দিয়ে চ্যানেল লেন্থটাকে যেরকম ভাবে এখানে দেখানো আছে হুবহু এইভাবে ড্র করতে হবে। আর যদি পরীক্ষায় হচ্ছে এই ধরনের সার্কিট গুলো আপনার কোনো কারণে ড্র করা লাগে, কোনো কিছু একটু ভুল গেলে এখানে আর মার্কস পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই প্রত্যেকটা কানেকশনের একটা করে এক্সপ্লেনেশন আছে যেটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে না হয় শুধু এনহ্যান্সমেন্ট টাইপটা ড্র করেন, পরে যখন আমরা ডিপ্লেশন নিয়ে পড়বো তখন আবার এটা ড্র করেন, আপাতত একটাই করেন। আমি এর আগের ক্লাসটাতে যেদিনকে সবকিছু নিয়ে আর কি সামারি করে ডিসকাস করেছিলাম ওই দিন কিন্তু বলছিলাম যে মসফেটের আমাদের মেইনলি তিনটা টার্মিনাল কনসিডার করা হয়, বাট আরেকটা টার্মিনাল থাকে যেটা হচ্ছে বডি টার্মিনাল, আর বাকি তিনটা হলো সোর্স, গেট আর ড্রেন। বিজেটির ক্ষেত্রে কি কি ছিল? কালেক্টর, এমিটার আর বেস। সো এগুলোর মধ্যে আবার হচ্ছে কনফ্লিক্ট লাগানো যাবে না, টোটালি দুই জিনিস। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে আমাদের এখানে একটু লক্ষ্য করবেন সোর্স টার্মিনাল যেটা আছে, সোর্স টার্মিনালের সাথে বডি টার্মিনালটা কি করা? শর্ট করা, রাইট? তো এরকম ভাবে একটা ওয়্যারের কানেকশন দিবেন, দেওয়ার পরে এই জায়গাটাতে অর্থাৎ সোর্স আর গেটের মাঝে একটা ভোল্টেজের কানেকশন দিবেন। ব্যাটারি পজিটিভ টার্মিনালটা থাকবে গেটের সাথে, নেগেটিভ টার্মিনালটা থাকবে হচ্ছে সোর্সের সাথে। এটা হচ্ছে সোর্স আর একটা স্ল্যাশ, তো এখানে বডি লেখা আছে, বিতে হলো বডি, মানে সবকিছুর শর্ট ফর্ম লেখা। উপরে অ্যাসেস সোর্স সাবস্ট্রেট বা বডি, এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট বা বডি। এক সিঙ্গেল এস যেটা এটা সোর্স, জি তে গেট, টি তে ড্রেন। আচ্ছা, বডি টার্মিনাল যেটা ওইটাকে আমরা সাবস্ট্রেট হিসেবে ধরতে পারি। তো এখানে হচ্ছে বডি বা সাবস্ট্রেট যেটা থাকে এই পুরোটা আমাদের পি ডোট করা থাকে, বাকিগুলো হচ্ছে এন ডোট। এটাতে একটু পরে আমরা ডিটেইলসে আসবো। ওকে, ফার্স্ট একটা কোশ্চেন সবাই খাতায় নোট করবেন এই প্রশ্নটা, why silicon dioxide is used under the gate of a MOSFET? Why silicon dioxide is used under the gate of a MOSFET? ডাইইলেকট্রিক ক্যাপাসিট্যান্স সম্পর্কে সবার আইডিয়া আছে? ডাইইলেকট্রিক ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারে ছিল, স্থির তড়িৎ চ্যাপ্টারটাকেও পড়েছিলেন, ওইখানে ছিল। আর কিছু টার্ম হচ্ছে আমরা এখান থেকে নতুন শিখবো, যেটা হলো থ্রেশহোল্ড ভোল্টেজ। আগে ভিটিএইচ বলতে আপনারা থেভেনিন ভোল্টেজ পড়তেন, তাই না? সার্কিট 1 কোর্সে
তো এখানে আবার BTH দেখলে কেউ থ্রেডিং ভোল্টেজ মনে করেন না, এখানে BTH বলতে বোঝা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। এই টার্মগুলোর সাথে আপনারা ফ্যামিলিয়ার না, সো টার্মটা একটু নোট করে রাখেন, থ্রেশহোল্ড ভোল্টেজ অর ইন শর্ট BTH। TH টা সাবস্ক্রিপ্টে হবে, এখানে দেখো এখানে দেখি পাশাপাশি লেখা। কোশ্চেনটা লিখতে পারি, কোশ্চেনটা এখনো লেখা নেই। Why silicon dioxide is used under the gate of a MOSFET? এখানে দুইটা রিজন দেখানো আছে, দুইটা রিজন লিখতে পারলেই চলবে। এটা তো ছিল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ওটা কি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে আপনাদের হচ্ছে একটা ইয়াতে আছে এক্সপ্লেনেশন যে ক্যাপাসিটেন্সটা মানে কিভাবে তৈরি করা হয় বা ওই ডাইলেকট্রিক ক্যাপাসিটেন্সটা কেন ইউজ করা হয়, এই ধরনের কিছু বেসিক ছিল, অসুবিধা নেই, এগুলো আসবে। আচ্ছা, আপাতত আমাদের এইটুকুই থাকুক, আমরা এবার একটা ভিডিও দেখি, দেন স্টেপ বাই স্টেপ ডিসকাস করি। প্রথমত হচ্ছে আমরা এখন যেটা নিয়ে স্টাডি করব, এটা আমাদের শুরুটা, ওকে, অর্থাৎ এনহ্যান্সমেন্ট মোড মসফেট যেটা আছে ওটা নিয়ে আমরা স্টাডি করব। পরবর্তীতে যে হলো আরেকটা যে ক্লাসিফিকেশন দেখালাম ডিপ্লেশন টাইপ, ওটাও বোঝানো হবে। आज हम बात करने वाले हैं मॉसफेट पे, मेटल ऑक्साइड सेमीकंडक्टर फील्ड इफेक्ट ट्रांजिस्टर। इसके कंस्ट्रक्शन और वर्किंग प्रिंसिपल पे आज हम बात करेंगे। ये मॉसफेट जो है ये बेसिकली दो तरह का होता है, एक को कहा जाता है एनहांसमेंट टाइप मॉसफेट, दूसरे को कहा जाता है डिप्लेशन टाइप मॉसफेट। अब ये दोनों तरह के मॉसफेट ही दोनों तरीके के होते हैं, दोनों में ही एन चैनल मॉसफेट और पी चैनल मॉसफेट होता है, लेकिन आज की इस वीडियो में हम सिर्फ एन चैनल मॉसफेट पे ही कंसंट्रेट करेंगे। सबसे पहले हम बात करेंगे एनहांसमेंट टाइप मॉसफेट पे, फिर उसके आगे हम बात करेंगे डिप्लेशन टाइप मॉसफेट पे। तो जो एनहांसमेंट टाइप मॉसफेट है, एन चैनल एनहांसमेंट टाइप मॉसफेट, इसका जो बॉडी होता है ये बॉडी पी टाइप मटेरियल से बना हुआ होता है और इसे कहा जाता है सबस्ट्रेट या बॉडी। अब इस बॉडी पे दो एन वेल्स बना हुआ होता है, ऐसे एन टाइप मटेरियल डिफ्यूज किया जाता है। क्योंकि ये एन टाइप मटेरियल है और ये पी टाइप मटेरियल है, ऑब्वियसली यहां पर जो जंक्शन होगा पी एन जंक्शन, वहां पर बनेगा डिप्लेशन रीजन। अब इस सबस्ट्रेट को देखिए, इसके निचले वाले हिस्से में एक मेटल कॉन्टैक्ट बनाया जाता है जहां से निकलता है एक टर्मिनल। ऑब्वियसली इस टर्मिनल को कहा जाता है सबस्ट्रेट टर्मिनल या बॉडी टर्मिनल। उसी तरह का मेटल कॉन्टैक्ट यहाँ एन वेल्स के ऊपर भी रहता है, मतलब इस एन टाइप मटेरियल के साथ सटा हुआ मेटल कॉन्टैक्ट और उसके साथ दो टर्मिनल्स। एक टर्मिनल को कहा जाता है सोर्स टर्मिनल, दूसरे टर्मिनल को कहा जाता है ड्रेन टर्मिनल। अब इन दोनों के बीच यहाँ पर एक पतला सा लेयर होता है सिलिकॉन डाइऑक्साइड का। अब इसका काम क्या है ये तो आपको धीरे धीरे इस वीडियो में पता चलेगा। ये बहुत ही पतला लेयर होता है। सिलिकॉन डाइऑक्साइड एक इंसुलेटर होता है और अगर कैपेसिटेंस এই পয়েন্টটা সবাই নোট করেন, সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। শুধুমাত্র এখানে ইনসুলেটরই না, একটা হচ্ছে কাজের ইনসুলেটর হিসেবে কাজ করে। তো আমরা প্রথমে যে পার্টগুলো দেখেছিলাম যে এই বডিটা যেটা থাকে এটা হচ্ছে পি টাইপ আর বাকি সোর্স আর ড্রেনে এটা কি থাকে এন টাইপ। তো আমাদের প্রিভিয়াস কনসেপ্ট থেকে আমরা চাই না যে পিএন যদি একসাথে হয় এখানে কি হয় একটা জাংশন তৈরি হয়। তো এখানে আমাদের একটা ডিপ্লেশন রেশিও বা মানে জাংশন মতো তৈরি হবে। আর এর সাথে যে টার্মিনালটা আছে এই টার্মিনালটাকে বলা হয় হচ্ছে আপনার সাবস্ট্রেট টার্মিনাল অথবা বডি টার্মিনাল। ক্লিয়ার এই পর্যন্ত সবার? আচ্ছা, তো ওই যে শুরুতেই বলেছিলাম না যে আমাদের প্রত্যেকটা লেয়ারই হচ্ছে পরীক্ষায় খুব সুন্দরভাবে দেখাতে হবে, কারণ প্রত্যেকটা লেয়ারের আন্ডারেই হচ্ছে আপনার এক্সপ্লেনেশন থাকে। ये टॉपिक के हिसाब से कहें तो ये एक डाई इलेक्ट्रिक होता है। अब आगे बढ़ते हैं, इसके ठीक ऊपर एक मेटल कॉन्टैक्ट होता है और वहां से निकलता है एक और टर्मिनल जिसे कि गेट टर्मिनल कहा जाता है। तो हमें मॉसफेट में 4 टर्मिनल दिख रहे हैं, लेकिन मोस्ट ऑफ द केसेस ज्यादातर मॉसफेट्स में ये जो सोर्स और ये जो सबस्ट्रेट टर्मिनल है ये दोनों इंटरनली जुड़ा हुआ होता है।
इससे क्या होता है कि ये दोनों टर्मिनल ही एक टर्मिनल बन जाता है। तो मॉसफेट में इस तरह का अगर इंटरनल कंस्ट्रक्शन रहे तो हमें 3 टर्मिनल्स दिखते हैं। अब আচ্ছা, এই ধরনের কোশ্চেন যদি ভাইভাতে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রপারলি এক্সপ্লেইন করতে হবে যে আমাদের মসফেটে যদি অ্যাকচুয়াল টার্মিনাল জিজ্ঞেস করা হয় তাহলে আমরা কি বলবো? 4টা, তাই না? একটা হচ্ছে সোর্স, গেট, ড্রেন আর একটা সাবস্ট্রেট অর বডি। আর সাবস্ট্রেট বা বডি যেটা আছে এটা যদি আমাদের সোর্সের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে তখন আমাদের টার্মিনাল কয়টা হয়ে যায়? 3টা। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে শুরুতে আপনার হলো সোর্স আর ড্রেনের মাঝে যে লেয়ারটা ছিল বা যে জায়গাটা আছে গেট টার্মিনাল, এখানে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকে, উপরে থাকে হচ্ছে একটা মেটালের লেয়ার। আর বাকি যে দুইটা টার্মিনাল আছে আপনার সোর্স, ড্রেন, এটা শুধুমাত্র কি থাকে? মেটালটা দিয়ে হচ্ছে বাকি টার্মিনালটা থাকে, ঠিক আছে? जो 2 टर्मिनल जिन्हें जोड़ा गया है इन दोनों को किया जाता है ग्राउंड। तो होता यह है कि ये जो है ये टर्मिनल ये वाला साइड और ये वाला टर्मिनल ये वाला साइड ये हमेशा 0 वोल्ट में रहता है। अब आगे बढ़ते हैं। अब देखिए इसका कंस्ट्रक्शन कुछ इस तरह का है कि यहाँ पर करंट फ्लो नहीं हो सकता है। बेसिकली जो फील्ड इफेक्ट ट्रांजिस्टर्स होते हैं वहां पर इंटरनली करंट जो फ्लो करता है वो ड्रेन से सोर्स की तरफ फ्लो करता है, लेकिन यहाँ पर ड्रेन से सोर्स की तरफ करंट फ्लो नहीं कर सकता है क्योंकि यहाँ पर 2 पीएन जंक्शंस है। আচ্ছা, এখানে হচ্ছে ড্রেন থেকে সোর্সে কেন কারেন্টটা ফ্লো করতে পারবে না, মিড টার্মে যা যা টপিক পড়ানো হয়েছিল ওই কনসেপ্টের উপর বেস করে একটু অ্যানসারটা দিতে পারবে? আমরা যে মানে ভিডিওতে যে বলা হচ্ছে যে এখানে ড্রেন থেকে সোর্সে ডাইরেক্ট কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। আপনারা যে সার্কিটটা একদম ক্লাসের শুরুতে ড্র করলেন সেখানে আপনারা নিজেরাও দেখেছিলেন যে এখানে একটা জাংশন ক্রিয়েট করা হয়, রাইট? কারণ ডাইরেক্ট যেহেতু হচ্ছে আমি ব্যাটারি কানেকশন দিয়ে কারেন্ট ফ্লো করাতে পারছি না, সুতরাং একটা জাংশন ক্রিয়েট করা হয়, ওই পথে হচ্ছে আমার কারেন্টটা ফ্লো করে। পরবর্তীতে আবার দেখবেন যে এখানে হচ্ছে আমাদের লেয়ারটা অনেক কমে আসে, একটু আবার বাড়ানোর সিস্টেম আছে, ওদিকে আমরা একটু পরে আসতেছি। তো কেন হচ্ছে ডাইরেক্ট এখান থেকে আমরা ফ্লো করাতে পারবো না? বলেন তো। এখানে যে লেয়ারটা এটা তো ইনসুলেটর আর তারা ড্রেন থেকে সোর্স কানেকশন বাদে নাকি কানেকশন দেওয়ার পরে আপনি ধরেন এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, এর সাথে এস, হ্যাঁ, ডি এর সাথে এস, কোনোভাবে কি আমরা কানেক্ট করতে পারবো? এটা তো গ্রাউন্ড। যদি না পারি তাহলে কেন পারবো না? আরেকটা জিনিস একটু ইজি করে দেই, ড্রেন সোর্স দুইটাই কিন্তু আমার এন টাইপ, হ্যাঁ। ম্যাম সোর্স কি সব সময় নেগেটিভ দিতে হবে না, এই গ্রাউন্ডের সাথে দিতে হবে? ম্যাম মাঝে তো আমার পি টাইপ সিলিকন আছে আর ডিপ্রেশন প্লেট এর জন্য। আচ্ছা, এইখানে মাঝে হচ্ছে আমার পি টাইপ আছে, এই দুইটাই হচ্ছে আমার এন টাইপ, রাইট? আমি যদি এখন ড্রেন থেকে সোর্সে কোনো ব্যাটারি কানেকশন দিতে চাই, আমি যদি ডি এর সাথে পজিটিভ টার্মিনালটা কানেক্ট করি, এস এর সাথে নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করি, তখন কি হবে? ডি এর জন্য এটা রিভার্স বায়াস হয়ে যাবে না ড্রেনের জন্য? আবার আমি যদি অপোজিটটা করতে চাই, ধরেন আমি সোর্সের সাথে হচ্ছে হায়ার পটেনশিয়াল কে দিলাম, ড্রেনের সাথে লোয়ার পটেনশিয়াল দিতে গেলাম, তখন আবার কি হবে? ওই সোর্সের ওইদিকে হচ্ছে আপনার রিভার্স বায়াস হয়ে যাবে। আমি ক্লাসের শুরুতে একটু রিভিউ করেছিলাম যে রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমাদের কি হয়, ডিপ্লেশন রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়, যার কারণে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। সো আলটিমেটলি আমি যেভাবেই কানেকশন দিতে চাই না কেন আমার রিভার্স বায়াসটা তৈরি হয়েই যাচ্ছে, যার কারণে স্ট্রেট হচ্ছে আমার কোনো কারেন্ট এখান থেকে ফ্লো করতে পারবে না। যেহেতু কারেন্ট ফ্লো করতে পারবে না কিন্তু আমার কারেন্ট ফ্লো করানো লাগবে, সুতরাং আমাদেরকে অল্টারনেটিভ কোনো একটা কিছু চিন্তা করতে হবে, যার কারণে মূলত এখান থেকে হচ্ছে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়, চ্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের এই কারেন্টগুলো পাস করতে পারে। তো এখন চ্যানেলটা ক্রিয়েট করা একটু হচ্ছে ঠিকই, মানে আমরা কিছু প্রসেস ফলো করে চ্যানেলটাকে ক্রিয়েট করি। আর এনহ্যান্সমেন্ট মোড আর ডিপ্রেশন টাইপ এই দুইটার ক্ষেত্রে কানেকশনটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কানেকশনের জন্য মূলত এরকম দুই টাইপের হয়, বাট অ্যাকচুয়াল আপনার যদি মেকানিজম চিন্তা করেন কারেন্ট ফ্লো হওয়ার জন্য বা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার জন্য, ওগুলা মোরাললেস সেম টাইপেরই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি আবার। अगर आप ड्रेन और सोर्स को एक बैटरी के साथ जोड़ दें, ड्रेन को हायर पोटेंशियल में रखें, सोर्स को लोअर पोटेंशियल में रखें, तो करंट का फ्लो होने का टेंडेंसी रहेगा ड्रेन से सोर्स की तरफ, लेकिन यहां पर ये रिवर्स बायस हो जाएगा क्योंकि एन टाइप मटेरियल जो है ये हायर पोटेंशियल में है और पी टाइप मटेरियल जो है लोअर पोटेंशियल में है, तो करंट यहां से फ्लो नहीं कर पाएगा, डिप्लीशन रीजन जो है वो चौड़ा हो जाएगा, बैरियर पोटेंशियल ज्यादा हो जाएगा, तो यहां से करंट फ्लो नहीं कर पाएगा।
उसी तरह से अगर आप सोर्स को हायर पोटेंशियल में रखें, ड्रेन को लोअर पोटेंशियल में रखें, तो भी करंट फ्लो नहीं कर सकता, क्योंकि तब यहां पर बैरियर पोटेंशियल बढ़ जाएगा, यहां डिप्लीशन रीजन मोटा हो जाएगा, क्योंकि अब ये रिवर्स बायस में आ जाएगा। तो करंट इस तरह से तो फ्लो कर ही नहीं सकता है। करंट को अगर फ्लो करवाना है तो यहां पर हमें चाहिए होगा एक चैनल। उस चैनल को जो क्रिएट किया जाता है ये बहुत ही इंटरेस्टिंग है। इसे कैसे क्रिएट किया जाता है कि यहाँ गेट और सोर्स को जोड़ दिया जाता है एक बैटरी के साथ, एक वोल्टेज सोर्स के साथ, जिसे कि VGS कहा जाता है। यहाँ पर देखिए गेट जो है हायर पोटेंशियल में है और सोर्स जो है लोअर पोटेंशियल में है। साथ साथ चूंकि सोर्स ये ग्राउंडेड है। আচ্ছা এখন দেখেন এখানে আমি যদি হচ্ছে VGS-টাকে কানেক্ট করি সেক্ষেত্রে কি আর কোনো অসুবিধা আছে? আমি গেট টার্মিনালটাকে দিলাম হচ্ছে হায়ার পটেনশিয়ালের সাথে, সোর্স টার্মিনাল যেটা ছিল ওইটাকে দিলাম হচ্ছে আমি লোয়ার পটেনশিয়ালের সাথে। সো আমাদের সোর্স টার্মিনালটা কিভাবে কানেক্টেড ছিল? এটা ডাইরেক্ট আবার গ্রাউন্ডেড, রাইট? আবার এখানে সোর্সটা কি এন ম্যাটেরিয়াল, তাই না? তো আমার যেহেতু হচ্ছে এখানে কোনো অসুবিধা মানে হবে না, সুতরাং এখান থেকে কি হবে মানে রিভার্সে যাওয়ার তো আর কোনো চান্স নাই। রিভার্সে না গেলে আমার কারেন্ট ফ্লো হওয়ার একটা সুযোগ থাকবে। তো এখন ডাইরেক্ট তো কারেন্ট ফ্লো হবে না, ওই জায়গায় আবার কিছু প্রসেস ফলো করবে। हमेशा 0 वोल्ट में ही रहेगा, लेकिन गेट अब ये पॉजिटिव पोटेंशियल में आ जाएगा, हायर पोटेंशियल में आ जाएगा। अब इसके कारण जो यहाँ पर चैनल बनता है वो बहुत ही इंटरेस्टिंग है। कैसे चैनल बनता है वो हमें देखना है। अब देखिए ये जो बॉडी है ये तो पी टाइप मटेरियल से बना हुआ है। इसका मतलब मेजॉरिटी चार्ज कैरियर्स के तौर पे यहाँ पर बहुत सारे होल्स होंगे और माइनॉरिटी चार्ज कैरियर्स के तौर पे बहुत ही कम कुछ फ्री इलेक्ट्रॉन्स होंगे। अब जैसे ही ये हायर पोटेंशियल में आता है और ये 0 वोल्ट में ही है, ये भी 0 वोल्ट में ही है ये वाला साइड, लेकिन ये वाला साइड हायर पोटेंशियल में आ गया। तो इसके कारण होगा क्या? इसके कारण ये जो फ्री इलेक्ट्रॉन्स है ये इस तरफ मूव करने लगेगा। तो जैसे इलेक्ट्रिक फील्ड कैसा बनेगा? इलेक्ट्रिक फील्ड बनेगा यहाँ से ऊपर से नीचे की तरफ। तो इलेक्ट्रिक फील्ड के अपोजिट डायरेक्शन में ये इलेक्ट्रॉन्स जो है ये पुश्ड होगा। সবাইকে একটু নোট করে রাখেন, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে কি হয়? ইলেকট্রনগুলো মুভ করে, রাইট? এটা আগেও জানেন, তাও একটু নোট করে রাখেন যে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রনগুলো মুভ করবে। সুতরাং আমাদের এখানে যেহেতু এটা পি টাইপ সাবস্ট্রেট ছিল, পি টাইপের জন্য কি হয়েছিল? এক অ্যাডিশনাল এখানে কি থাকে? হোল থাকে, তাই না? আর যখনই আমরা এরকম ভাবে কানেকশন দিচ্ছি যার কারণে পরবর্তীতে ইলেকট্রনগুলো আপনার উপরের দিকে মুভ করে। ইলেকট্রন ফিল্ডের অপোজিটে ইলেকট্রন মুভ করবে। इलेक्ट्रॉन्स यहाँ पर आके जमा हो जाएगा। अब देखिए ये जो सिलिकॉन डाइऑक्साइड का लेयर है इसका काम आपको समझना आएगा। इसका पहला काम तो ये है, क्योंकि ये इंसुलेटर है तो इसीलिए यहाँ से ये फ्री इलेक्ट्रॉन इस टर्मिनल से बाहर नहीं निकल पा रहा, मतलब ये फ्री इलेक्ट्रॉन यहाँ पर जमा हो सकता है। ये तो सिलिकॉन डाइऑक्साइड का ইনসুলেটরের কাজটা বোঝা গেল। আমাদের এখানে যে ইনসুলেটরের যে লেয়ারটা ছিল, ইনসুলেটরের কারণে কি হচ্ছে? এই ইলেকট্রনগুলো এখান থেকে হলো মুভ করতে পারছে না, আর নাহলে কি হতো? ইলেকট্রনগুলো একটা যাওয়ার রাস্তা পেলে এখান থেকে মুভ করে যেত না। তো আমাদের হচ্ছে পরীক্ষার সময় এই ধরনের কোয়েশ্চেনগুলো ফেস করা লাগবে যে ইনসুলেটর কিভাবে কাজ করছে বা ডাইইলেকট্রিক ক্যাপাসিটর এগুলার কাজ কি, এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে ডিটেইলসে লিখেছি, জাস্ট একবার একটু দেখাই, তারপরে আবার ভিডিওতে আমরা ব্যাক করব। প্রথমে একটা কোশ্চেন লিখেছিলাম যে why silicon dioxide is used under the gate of a MOSFET। তাহলে এখানে দুইটা রিজন বলা আছে। একটা রিজন হচ্ছে ডাইইলেকট্রিক ক্যাপাসিট্যান্স। ডাইইলেকট্রিক ক্যাপাসিট্যান্সের এখানে কাজটা কি? Silicon dioxide serves as the dielectric layer in the gate structure of a MOSFET, forming a capacitor between the gate and the underlying semiconductor channel। সবাই এই লাইনটাকে একটু কাইন্ডলি নোট করে রাখেন। Role in electric field formation টাইটেল দিয়ে লিখবেন যে silicon dioxide serves as the dielectric layer in the gate structure of a MOSFET, forming a capacitor between the gate and the underlying semiconductor channel। লেখা হয়েছে সবার?
আছে ইম্প্যাক্টটা এখনই আপনারা বুঝবেন না, যে ভিডিওটা দেখাচ্ছে এটা শেষে বুঝতে পারবেন। তো ইম্প্যাক্টের প্রথমটা হলো হায়ার ক্যাপাসিটেন্স allow better electrostatic coupling between the gate and the channel, and secondly this result in a lower threshold voltage and improve transistor efficiency. তো এই যে threshold voltage জিনিসটাকে এটা তো এখনো জানেন না, তো এই দুইটা পয়েন্ট আমরা একটু পরে দেখি। প্রথমে হচ্ছে ডাইইলেকট্রিক ক্যাপাসিটরের রোলটা কি ইলেকট্রিক ফিল্ড ফরমেশনের ক্ষেত্রে, এটা একটু জেনে রাখলাম। ওকে, তো প্রথম থেকে আমি যেহেতু অনেকে এখন নতুন আসলেন, একবার একটু রিপিট করে যে কি কি বলা হয়েছিল। আজকে হচ্ছে আমরা মসফেটটাকে নিয়ে ডিটেইল স্টাডি করছি। প্রথমত মসফেট এর ফুল ফর্ম মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর এটার ক্ষেত্রে আমাদের কোথায় কোথায় এগুলোকে ইউজ করা হয়। বেসিক্যালি ইটস ইউজড ফর সুইচিং এন্ড অ্যামপ্লিফিকেশন। They come in two main types based on their operating mode. Operating mode এর উপর বেস করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। First of all depletion mode and secondly enhancement mode. তো আমরা প্রথমে যেটা দিয়ে স্টার্ট করেছি সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড মসফেটটাকে নিয়ে। এদেরকে আবার দুই ভাবে ভাগ করা যায়, এন টাইপ পি টাইপ। তো আজকে ক্লাসে আমরা যেটা দিয়ে স্টাডি করছি এটা হচ্ছে এন টাইপ মসফেট। তো প্রথমত এখানে আমাদের যে লেয়ারগুলো থাকে লেয়ার নিয়ে আলোচনা করা হয়েছিল, যে এনহ্যান্সমেন্ট মোড মসফেটের ক্ষেত্রে আর আপনার ডিপ্লেশন টাইপ দুইটার ক্ষেত্রে কনস্ট্রাকশনটা দেখানো হয়েছে। তো প্রথমত আমরা আগেও জানি যে রিভার্স বায়াসিং যদি হয়, রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমাদের ডিপ্লেশন রেশিওটা বেড়ে যায়, যার ফলে কারেন্ট ফ্লো করতে পারে না। তো মসফেটের কনস্ট্রাকশনের শুরুতে ড্রেন আর সোর্সটা কি টাইপের ছিল? ড্রেন সোর্স এন টাইপ, আর বডি বা সাবস্ট্রেট যেটা আছে ওইটা পি টাইপ। এজন্য আমাদের ডিরেক্টলি ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ আমরা যখনই হচ্ছে ব্যাটারি কানেকশন দিতে যাব, যদি হচ্ছে ডি তে পজিটিভটা দেই সোর্সের সাথে নেগেটিভটা দেই, তখন এই ডি টার্মিনালটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড না রিভার্স? রিভার্স হলে কি হয়? ডিপ্লেশন রেশিওটা বেড়ে যায় আর এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। আর ভাইস ভার্সা যদি আমি চিন্তা করি যে সোর্সে আমি হচ্ছে পজিটিভ দিব, ড্রেনে নেগেটিভ দিব, সেক্ষেত্রে আবার কি হবে? সোর্স হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাবে। তো ওইখানে আবার যেহেতু ডিপ্লেশন রেশিও বেড়ে যাবে, সুতরাং ওইখান থেকে কোনো কারেন্ট ডিরেক্ট পাস করতে পারবে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে? সোর্স থেকে ড্রেনের মাঝে একটা চ্যানেল ফর্ম করতে হবে, যার থ্রুতে হচ্ছে কারেন্টটা ফ্লো করতে পারবে। তো এজন্য গেট আর সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। গেটে আমরা দিয়েছি হচ্ছে পজিটিভ ভোল্টেজটা, সোর্সের সাথে দেওয়া হচ্ছে নেগেটিভ ভোল্টেজটা। তো এটা করার পরে কি হয়েছে এটা নিয়ে এখন আমরা মূলত ডিসকাস করছিলাম। लेकिन ये वाला साइड हायर पोटेंशियल में आ गया, तो इसके कारण होगा क्या? इसके कारण ये जो फ्री इलेक्ट्रॉन्स हैं, अच्छा আমি একটু আগে থেকে দেখাই, কনস্ট্রাকশনটা দেখাচ্ছি না, শুধু কানেকশনটা একবার রিপিট করি। तो करंट यहां से फ्लो नहीं कर पाएगा, डिप्लीशन रीजन जो है वो चौड़ा हो जाएगा, बैरियर पोटेंशियल ज्यादा हो जाएगा, तो यहां से करंट फ्लो नहीं कर पाएगा। उसी तरह से अगर आप सोर्स को हायर पोटेंशियल में रखें, ड्रेन को लोअर पोटेंशियल में रखें, तो भी करंट फ्लो नहीं कर सकता, क्योंकि तब यहां पर बैरियर पोटेंशियल बढ़ जाएगा, यहां डिप्लीशन रीजन मोटा हो जाएगा, क्योंकि अब ये रिवर्स बायस में आना है। तो करंट इस तरह से तो फ्लो कर ही नहीं सकता है। करंट को अगर फ्लो करवाना है तो यहां पर हमें चाहिए होगा एक चैनल। उस चैनल को जो क्रिएट किया जाता है ये बहुत ही इंटरेस्टिंग है। इसे कैसे क्रिएट किया जाता है कि यहाँ गेट और सोर्स को जोड़ दिया जाता है एक बैटरी के साथ, एक वोल्टेज सोर्स के साथ, जिसे कि VGS कहा जाता है। यहाँ पर देखिए गेट जो है हायर पोटेंशियल में है और सोर्स जो है लोअर पोटेंशियल में है। साथ साथ चूंकि सोर्स ये ग्राउंडेड है तो ये हमेशा 0 वोल्ट में ही रहेगा, लेकिन गेट अब ये पॉजिटिव पोटेंशियल में आ जाएगा, हायर पोटेंशियल में आ जाएगा। अब इसके कारण जो यहाँ पर चैनल बनता है वो बहुत ही इंटरेस्टिंग है। कैसे चैनल बनता है वो हमें देखना है। अब देखिए ये जो बॉडी है ये तो पी टाइप मटेरियल से बना हुआ है, इसका मतलब मेजॉरिटी चार्ज कैरियर्स के तौर पे यहाँ पर बहुत सारे होल्स होंगे और माइनॉरिटी चार्ज कैरियर्स के तौर पे बहुत ही कम कुछ फ्री इलेक्ट्रॉन्स होंगे। अब जैसे ही ये गेट हायर पोटेंशियल में आता है और ये तो 0 वोल्ट में ही है, ये भी 0 वोल्ट में ही है ये वाला साइड, लेकिन ये वाला साइड हायर पोटेंशियल में आ गया, तो इसके कारण होगा क्या? इसके कारण ये जो फ्री इलेक्ट्रॉन्स हैं ये इस तरफ मूव करने लगेगा। तो जैसे इलेक्ट्रिक फील्ड कैसा बनेगा?
इलेक्ट्रिक फील्ड बनेगा यहाँ से ऊपर से नीचे की तरफ। तो इलेक्ट्रिक फील्ड के अपोजिट डायरेक्शन में ये इलेक्ट्रॉन्स जो है ये पुश होगा, तो इलेक्ट्रॉन्स यहाँ पर आके जमा हो जाएगा। अब देखिए ये जो सिलिकॉन डाइऑक्साइड का लेयर है इसका काम आपको समझ में आएगा। इसका पहला काम तो ये है, क्योंकि ये इंसुलेटर है तो इसीलिए यहाँ से ये फ्री इलेक्ट्रॉन इस टर्मिनल से बाहर नहीं निकल पा रहा, मतलब ये फ्री इलेक्ट्रॉन यहाँ पर जमा हो सकता है। ये तो सिलिकॉन डाइऑक्साइड का एक काम हो गया। एक और इसका फंक्शन भी है। अगर आप एक पैरेलल प्लेट कैपेसिटर के बारे में सोचिए, पैरेलल प्लेट कैपेसिटर इसे बैटरी के साथ जोड़ दिया गया है, तो इससे होगा क्या, इसके दोनों प्लेट्स के इंटरनल फेसेस में यहाँ पर पॉजिटिव चार्जेस और यहाँ पर कुछ नेगेटिव चार्जेस आ जाए। लेकिन अगर बीच में एक डाई इलेक्ट्रिक इंसर्ट कर दिया जाए तो इससे क्या होता है, इससे इस पैरेलल प्लेट कैपेसिटर का कैपेसिटेंस बढ़ जाता है। अब वोल्टेज सोर्स उतना ही है लेकिन फिर भी और ज्यादा चार्जेस यहाँ एक्यूमुलेट हो जाता है, इसीलिए तो कैपेसिटेंस बढ़ता है इसका। तो कुछ ऐसा ही काम यहाँ पर ये सिलिकॉन डाइऑक्साइड का जो लेयर है वो कुछ ऐसा ही काम करेगा कि ज्यादा से ज्यादा चार्जेस को ये यहाँ पर एक्यूमुलेट करवाएगा। जैसे इस पैरेलल प्लेट कैपेसिटर के केस में ये जो डाई इलेक्ट्रिक है बीच में जिसे इंसर्ट किया गया वो ज्यादा से ज्यादा चार्जेस को यहाँ पर इस प्लेट में और इस प्लेट में एक्यूमुलेट करवाएगा। আচ্ছা, এই যে বেশি পরিমাণে চার্জ যদি অ্যাকুমুলেট করে এটাতে কি উপকার হবে? আমাদের টার্গেটটা কি ছিল বলেন তো? আমাদের মেইন টার্গেট হচ্ছে ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা চ্যানেল ফর্ম করা, তাই না? তারপর এখান থেকে কি করতে হবে, ইলেকট্রনগুলো মানে পাস করাতে হবে, তাই না? তাছাড়া তো কারেন্ট ফ্লো করবে না। তো প্রথমত হচ্ছে আমার এই কোশ্চেনটা আছে যে ডাইইলেকট্রিক ফিল্ড বা এই যে আমাদের হচ্ছে এখানে যদি বেশি জমা হয় এগুলোতে উপকারটা কি হচ্ছে বলতে পারবেন? ম্যাগনেটিক ফিল্ড বেশি স্ট্রং হবে। চ্যানেল তো পরে ক্রিয়েট হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, আমাদের পি টাইপের ক্ষেত্রে এক্সট্রা কি থাকে? হোল। আর এন টাইপে থাকে হচ্ছে ইলেকট্রন। তো আমরা হলো যখন এই যে ডোপিং এর কনসেপ্টটা দেখেছিলাম তখন একটা দেখানো হয়েছিল অ্যানিমেশন, যে যখন একটা হোলে অন্য আরেকটা অ্যাটম থেকে ইলেকট্রন এসে পৌঁছায় তখন কি হয়, ও আবার একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে, তাই না? তো এরকম করতে করতে কি হবে যে পি টাইপের ক্ষেত্রে হোলের মুভমেন্টের কারণে কন্ডাক্টিভিটি বাড়ে, এন টাইপের ক্ষেত্রে অ্যাডিশনাল ইলেকট্রনের কারণে হচ্ছে কন্ডাক্টিভিটিটা বাড়ে। তো এই জায়গাতে আমরা যদি ইলেকট্রন নিয়ে একটু চিন্তা করি যে এখানের যে হোলগুলো আছে ওই হোলের পার্শ্ববর্তী যে অ্যাটমটা ওর ইলেকট্রন কি করবে, এটাকে আবার ফিল করে দিবে না যখন মুভমেন্টটা শুরু হবে। তো আস্তে আস্তে যদি এরকম হতে থাকে আমরা কি বলেছিলাম, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে হচ্ছে ইলেকট্রনগুলো জমা হয়, রাইট? তো এই কনসেপ্টগুলোকে সব একসাথে একটু পরে হচ্ছে আপনাদের কম্বাইন করতে হবে, পুরো কনসেপ্টটা এখানে কাজে লাগবে। सेम इफेक्ट यहाँ पर भी होगा। तो सिलिकॉन डाइऑक्साइड यूज करने का यहाँ पर जो पतला सा लेयर यूज किया जाता है उसके दो कारण हैं, दोनों आप समझने होंगे। तो फ्री इलेक्ट्रॉन्स यहाँ पर इस जगह पे आके जमा होगा सबसे पहले, तो जब VGS का वैल्यू बहुत कम होगा तो इसके कारण ये जो पी टाइप मटेरियल है उसका ये जो एंड है, ये जो पार्ट है, इसमें इसका जो पी बिहेवियर है थोड़ा घट जाएगा, क्योंकि यहाँ फ्री इलेक्ट्रॉन्स कुछ आ जाएंगे, कुछ ज्यादा ही अमाउंट में आ जाएगा, यहाँ फ्री इलेक्ट्रॉन का कंसंट्रेशन बढ़ जाएगा, तो उसका पी बिहेवियर थोड़ा कम हो जाएगा। ऐसा कब हुआ, जब हमने एक VGS अप्लाई किया, जब VGS का वैल्यू बहुत ही कम है। अब जब आप इस वोल्टेज सोर्स का वैल्यू या स्ट्रेंथ को बढ़ाते हैं, ज्यादा वोल्टेज का बैटरी यहाँ पर लगाते हैं, तो क्या होगा, यहाँ पर इलेक्ट्रिक फील्ड और बड़ा हो जाएगा। जब इलेक्ट्रिक फील्ड यहाँ पर स्ट्रॉन्गर होगा तो उस समय यहाँ একটু আগে যে প্যারালাল প্লেট দেখালো না ওর সাথে কম্পেয়ার করেন, আমরা শুরুতে হচ্ছে VGS টাকে যখন কম দিচ্ছি তখন কি হলো যে আমাদের এটা বেসিক্যালি ছিল হচ্ছে পি টাইপ, তাই না? কিন্তু কিছু পরিমাণে ইলেকট্রন যখনই চলে আসতেছে তখন এটা হলো পুরোপুরি পি টাইপ নয়, এন টাইপ কিছু ক্যারেক্টারিস্টিক শো করা শুরু করতেছে। এখন আমরা যদি VGS এর ভ্যালুটাকে আরো বাড়াই দেই তখন কি হবে, এখানে ইলেকট্রন আরো বেশি পরিমাণে জমা হবে না? তা আমাদের দরকারটা কি, আসলে এই পার্ট যেটুকু আছে এইটার পোরশনটাকে হচ্ছে একটা চ্যানেল ফর্ম করা। এই দুইটা যেহেতু এন টাইপ, সুতরাং আমার এই চ্যানেলের এই পোরশনটাকেও কি করতে হবে, এন টাইপই করতে হবে, তাছাড়া তো আপনি জাংশন ক্রিয়েট করতে পারবেন না, রাইট? जो एटम्स हैं
यहाँ इस जगह पे जो आइटम है उसके आउटर शेल से इलेक्ट्रॉन बाहर निकलेगा, इलेक्ट्रॉन वहां से बाहर निकल के इस होल को भर देगा। तो होगा क्या, ये होल जो है जो कि यहाँ पर था अब होल गायब हो जाएगा यहाँ से, लेकिन जहां से इलेक्ट्रॉन निकला वहां पर एक होल हो जाएगा। उसी तरह से नीचे वाले एटम से भी कुछ फ्री इलेक्ट्रॉन निकल के उस होल को भर देगा। तो ओवरऑल रिजल्ट देखिए क्या होगा, होल जो है वो नीचे की तरफ पुश होगा, यहाँ का होल भर जाएगा, नीचे से इलेक्ट्रॉन निकलेगा तो नीचे होल बन जाएगा, उसके नीचे से इलेक्ट्रॉन निकलेगा तो होल धीरे धीरे नीचे की तरफ शिफ्ट करते जाएगा। ऐसा कब हुआ, जब हमने VGS का स्ट्रेंथ को और बढ़ा दिया। আচ্ছা, তো এই আস্তে পয়েন্টটা আস্তে- সবাই একটুখানি নোট করে রাখেন যে আমাদের হচ্ছে নরমালি ডোপিং এর যে কনসেপ্টটা ছিল ওইভাবে একটু রিলেট করার ট্রাই করবেন যে যখন একটা অ্যাটম আমার একটা ইলেকট্রন দিয়ে পার্শ্ববর্তী হোলটাকে ফিল আপ করছে, ও কি করছে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে আসতেছে, তাই না? তো এখানেও আমরা যখন এই ভোল্টেজটাকে অনেক বাড়াচ্ছি তখন যেই কাজটা হচ্ছে এই যে হোলগুলো এখানে ছিল এটা কি হবে, পার্শ্ববর্তী মানে নিয়ারেস্ট যে ইলেকট্রনটা আছে অ্যাটম ওইটা দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এইখানে সব ইলেকট্রন গুলো আপনার জমা হচ্ছে আর হোল যেগুলো ছিল ওইগুলো কি হবে ডাউনওয়ার্ড ডিরেকশনে মানে নিচের দিকে হচ্ছে জমা হতে থাকবে। ক্লিয়ার? সো এই কনসেপ্টটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আর কখন করা হয় এটা, যখন হচ্ছে আপনার ভোল্টেজটাকে বাড়ানো হয়। ঠিক আছে, একদম শুরুতে আমাদের যে পরিমাণ ভোল্টেজ ছিল ওই পরিমাণ ভোল্টেজ দিয়ে কিন্তু পুরোটা মানে পুরো সিস্টেমটাকে আপনার কন্ট্রোল করা পসিবল না, কারণ সেই ক্ষেত্রে এখানে হোল এবং ইলেকট্রন দুইটার কম্বিনেশন ছিল। আমার দরকারটা কি এখানে ফুল ইলেকট্রন নিয়ে চলে আসা। সো যে কারণে আমার VGS যেটা আছে VGS-টাকে ইনক্রিজ করতে হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ফাইন, আমি খুব স্লো স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আর এই ভিডিওটাতে যত সুন্দর করে অ্যানিমেশন দেওয়া আছে, আমি এতগুলো অনেক ভিডিও দেখেছিলাম, এত ক্লিয়ারলি কোথাও এক্সপ্লেইন করা, রাইট? সো একটু ঠান্ডা মাথায় বোঝেন, আমার মনে হয় সবাই বুঝতে পারবে। अब इस जगह को आप देखिए, यहां पर देखिए होल्स नहीं है लेकिन फ्री इलेक्ट्रॉन्स है। ये किस तरह के मटेरियल का प्रॉपर्टी होता है, एन टाइप का या पी टाइप का? ऑब्वियसली एन टाइप मटेरियल का प्रॉपर्टी होता है। भले ही बेसिकली फंडामेंटली के पी टाइप मटेरियल था, लेकिन अब इस इलेक्ट्रिक फील्ड के अप्लाई होने के कारण यहां पर जो है एन टाइप बिहेवियर आ गया इस जगह पे। जब यहाँ पर এটা কার জন্য পসিবল হলো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য। সো এই পয়েন্টগুলো যাদের মনে থাকবে না তারা নোট করে রাখেন। बिहेवियर आ गया इस रीजन पे, तो ये जो एन वेल्स है ये दोनों एन वेल्स यहाँ पर साथ ही साथ एक चैनल बनाएगा जो कि ये एन टाइप मटेरियल के तरह ही बिहेव करेगा। ये वाला जो चैनल है, तो दो एन वेल्स के बीच बन गया एक चैनल। देखिए चैनल पहले नहीं था, चैनल क्यों क्रिएट हुआ, क्योंकि यहाँ पर VGS अप्लाई किया गया। अब VGS का बहुत छोटा वैल्यू जब था तब भी ये चैनल नहीं बना था, इस जगह पे P प्रॉपर्टी थोड़ा कम हो गया था, लेकिन N प्रॉपर्टी पूरी तरह से आया नहीं था। N प्रॉपर्टी पूरी तरह से कब आया, जब VGS का स्ट्रेंथ हमने और बढ़ाया। আচ্ছা, তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কয়টা বলেন তো? প্রথমত হচ্ছে আমরা যখন এই এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটটাকে নিয়ে স্টাডি করছিলাম, এখানে আমাদের ডি তে ছিল এন টাইপ, এস এও এন টাইপ, আর বডি বা সাবস্ট্রেট যেটা ওটা হচ্ছে পি টাইপের ছিল, রাইট? সো ডিরেক্ট হচ্ছে আমার ড্রেন টু সোর্সে কোনো কারেন্ট ফ্লো করানো সম্ভব হয় না। কেন হয় না এটা 2-3বার এক্সপ্লেইন করে ফেলেছি যে আমরা যদি হচ্ছে ড্রেনে পজিটিভ সোর্সে নেগেটিভ দেই তাহলে ড্রেনটা কি হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, যার জন্য ডিপ্লেশন রেজিয়ন বেড়ে গেলে কারেন্ট ফ্লো করতে পারবে না। একইভাবে যদি আমি চিন্তা করি যে সোর্সে পজিটিভ ড্রেনে নেগেটিভ দেই তাও হবে না, রাইট? সো যে কাজটা করতে হয়েছিল আমাদেরকে গেট এবং সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়েছে, যেটাকে আমরা বলি গেট টু সোর্স ভোল্টেজ, অর ইন শর্ট বলা হয় হচ্ছে VGS। এখন VGS যখন আমরা শুরুতে অ্যাপ্লাই করলাম অল্প পরিমাণে, তখন কি হচ্ছিল যে আমাদের এইটাতে অর্থাৎ হচ্ছে যে লেয়ারটা মানে লেয়ার কিন্তু তখনও ক্রিয়েট হয় নাই, মানে চ্যানেলটা তখন আমরা পাই নাই। যে কাজটা হয়েছিল যে পি এর যে প্রপার্টিজ গুলো আছে ওটা কিছুটা কমে গিয়েছিল, মানে পি এর সাথে অর্থাৎ কিছু ইলেকট্রন আমার অ্যাড হয়েছিল। যখনই আমরা VGS এর স্ট্রেংথটাকে আরো বাড়ালাম তখন কি হয়েছে, এখানে একটা চ্যানেল ফর্ম হয়েছে। চ্যানেল ফর্ম হওয়ার জন্য মানে কি দরকার ছিল, আমার যেহেতু দুইটাই এন টাইপ, এখানে আমার ওই এন টাইপের ক্যারেক্টারিস্টিক্সটাই দরকার, রাইট? তো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে?
এতটুকু যদি ক্লিয়ারলি বোঝেন তাহলে এনহ্যান্সমেন্ট টাইপের আপনি 90% ই বুঝে গেছেন। तो एटम्स के इलेक्ट्रॉन्स वहां से बाहर निकल के बैलेंस शेल से बाहर निकल के वो होल्स को भर दिया, होल नीचे पुश हो गया, तो ये सारे किस्सा हुआ। कब हुआ? जब VGS का वैल्यू हमने काफी बढ़ाया, तो तब जाके यहाँ पर चैनल बना। VGS के छोटे वैल्यू के कारण चैनल नहीं बनता है। एक सर्टेन वोल्टेज VGS का जब रीच करता है तब यहाँ पर चैनल क्रिएट होता है। उस सर्टेन वोल्टेज को कहा जाता है थ्रेशोल्ड वोल्टेज। मतलब हम कह सकते हैं कि VGS का वैल्यू अगर थ्रेशोल्ड वोल्टेज से कम हो तो यहाँ पर चैनल नहीं बनता है। আচ্ছা, এবার আমরা একটু থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে পড়বো। হ্যাঁ, থ্রেশহোল্ড ভোল্টেজটা কি তাহলে এখন কিছুটা বোঝা গেল? এবার সবাই নোট করতে পারেন যে the threshold voltage of a MOSFET is the minimum gate to source voltage required to create a conductive channel between the source and the drain, allowing current to flow through the device. সো আমি শুরুতেই যদি এই লাইনটা আপনাদেরকে দেখাইতাম তাহলে আমার ক্লাস শেষে বলতেন কি বললো মাথার উপর দিয়ে গেল। তো এই জায়গাটাতে ভিডিওর সাথে আর ডায়াগ্রামের সাথে এবার রিলেট করে দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে অ্যাকচুয়ালি কোনটা বোঝায়? যে মিনিমাম একটা গেট টু সোর্স ভোল্টেজ, যেটা কেন দরকার হয়? একটা প্রপার কন্ডাক্টিভ চ্যানেল তৈরি করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই তো সোর্স আর গেটের মধ্যে কি চ্যানেল তৈরি করতে পেরেছিলাম? পারি নাই। তো একটা মিনিমাম সার্টেন লেভেল ভোল্টেজে পৌঁছানোর পরে আমার চ্যানেলটা ফর্ম হয়েছে। সবাই কি বুঝতে পারছে জিনিসটা? তো যদি কোশ্চেন করা হয় ভাইভাতে যে what is threshold voltage, তখন সুন্দর করে এক্সপ্লেইন করবেন the threshold voltage of a MOSFET is the minimum gate to source voltage required to create a conductive channel between source and drain, allowing current to flow through the device. তাহলে আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি হচ্ছে গেট আর সোর্সের মধ্যে, আর চ্যানেলটা তৈরি হচ্ছে কোথায়? ড্রেন আর সোর্সের মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ, তা তো যাবে, দেরি করে আসছেন না, তাও একটু বোঝার ট্রাই করেন। দেখেন আমাদের হচ্ছে মেইন টার্গেটটা এখানে এই চ্যানেল ফরমেশন ছিল, ঠিক আছে? সো চ্যানেল ফর্ম করাটা আপনার কিছু প্রসেস ফলো করতে হয়। তো চ্যানেল ফর্ম করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়েছিল, শুরুতে আমরা গেট আর সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমি এটা দিয়ে দিব, কেমন না? গেট আর সোর্সের মাঝে একটা হচ্ছে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, দেখা যাচ্ছে না? আচ্ছা, সামনে চলে আসেন, যারা দেখতে পাচ্ছেন না সামনে আসেন। আজকে তো পরীক্ষা নাই, সামনে আসেন। আচ্ছা, এই টপিকটা না খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো একটু আমরা মজা না করে ক্লাসের দিকে কনসেন্ট্রেট করি, ভালো হবে। যারা দেখতে পাচ্ছেন না কাইন্ডলি সামনে চলে আসেন। আচ্ছা, তো প্রথমে যেটা বলছিলাম যে গেট আর সোর্সের মাঝে হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথেই কি আপনার চ্যানেল তৈরি হয়েছিল? হয় নাই। কেন হয় নাই? কারণ তখন হচ্ছে এই পি প্রপার্টিজ যেটা ছিল, অর্থাৎ এই যে বডি বা সাবস্ট্রেটে যে পি এর ক্যারেক্টারিস্টিক্স ছিল, এটা কিছুটা কমে আসছিল, কারণ এখানে আমার দুই একটা মানে কিছু এক্সট্রা ইলেকট্রন দেখা যাচ্ছিল। তো যখনই আমরা গেট আর সোর্সের মাঝে ভোল্টেজটাকে আরো ইনক্রিজ করলাম, মানে স্ট্রেংথটাকে আরো বাড়াইলাম, তখন যে কি হয়েছে, এই চ্যানেলটা হচ্ছে তৈরি হয়েছে, রাইট? তাহলে একটা সার্টেন ভোল্টেজের লেভেলে পৌঁছানোর পরে চ্যানেলটা তৈরি হলো না? তো যেই লেভেলে পৌঁছানোর পরে চ্যানেলটা তৈরি হয়েছে ওইটাকে আমরা বলি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। ক্লিয়ার? না, এটা আপনাদের চ্যানেল ফরমেশনের উপর ডিপেন্ড করবে। আর প্রত্যেকটা আইসি বা মসফেট এর জন্য এটা হচ্ছে ডেটা শীট যখন স্টাডি করে তখন দেখা যায় যে স্পেসিফিক কোন ভোল্টেজ এটা রেঞ্জ বলা থাকে। আমরা এখানে হচ্ছে ইন জেনারেল আর কি জিনিসটা বুঝছি যে চ্যানেল ফরমেশনটা কিভাবে হয়। কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ সবগুলোর ক্ষেত্রে আছে। হ্যাঁ, কারণ ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা আপনাকে মেইনটেইন করতে হবে, কারণ আপনি ওই ভোল্টেজ লেভেল যাওয়ার পরে চ্যানেলটা তৈরি হয়ে যাবে। এখন আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিজিএসটাকে হয়তো বাড়াবো, সেটা পরবর্তীতে আসবে যে কেন বাড়াইতে হবে বা কমাইতে হবে, সেগুলো আসবে। আচ্ছা, এই কথা না, এই পর্যন্ত কারো কনফিউশন আছে কোনো? দেখেন আরেকটা ইম্পর্টেন্ট লাইন যে below this voltage the MOSFET remains in the off state and no significant current flows between the drain and source। তো আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে MOSFET এর কিরকম থাকে? অফ কন্ডিশনে থাকে বা অফ স্টেটে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সিগনিফিকেন্ট কারেন্ট হচ্ছে ড্রেন আর সোর্সের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না। ওকে,
তো এখানে এটাই সামারি করা আছে যে threshold voltage is the minimum gate voltage required to invert the channel of a MOSFET, creating a conductive path between source and drain. Above this voltage, the MOSFET allows current to flow. Below this voltage, it remains in the off state condition. আচ্ছা, এতক্ষণ যা যা বললাম ওইটারই দুই লাইনে সামারি করা। সামারিটা সবাই খাতায় লিখে রাখেন। না, পিডিএফ পাইলে আপনারা খাতায় লিখেন না, ক্লাসেও কনসেন্ট্রেশন থাকে না। পিডিএফ পরে আচ্ছা, যদি আজকে ক্লাসে সবাই 100% বোঝেন তাহলে পিডিএফ আজকে আমি ক্লাস শেষেই দিয়ে দিব, আর যদি না বোঝেন তাহলে দিব না। ঠিক আছে, কন্ডিশন একটাই, কারণ আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে 2-3 বার রিপিট করছি, তাও যদি ক্লাসে কনসেন্ট্রেশন না থাকে তাহলে বুঝবেন না। যারা কনসেন্ট্রেট করবেন বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ওই যে লাস্টে যারা বলছিলেন থ্রেশহোল্ড ভোল্টেজ বোঝেন না, এখন তো ঠিকই বুঝে গেলেন। সো এরকম একটু কথা কম বলে আমরা এটা লিখে নেই আগে। এই আস্তে লিখেন, লেখা হচ্ছে সবার? এরপরে কি আপনাদের ক্লাস আছে? হবে আচ্ছা, যতক্ষণ না আসছে স্যার আমি কন্টিনিউ করব, কারণ আমার ইচ্ছা আছে এই টপিকটা আজকে মানে বোঝানোর। কি প্রেজেন্টেশন না পরীক্ষা কোনটা? যে কোনো একজন এই ফুল প্রসেসটা এতক্ষণ যা বললাম একটু সামারি করেন তো, যে কোনো একজন যে বলতে পারবেন তাকে আজকে ক্লাস পারফরম্যান্সে ফুল মার্কস দিব। দেখে না দেখি। আচ্ছা, আমি ডায়াগ্রামটা আপনার সামনে রাখি, তাহলে ইজি হবে বলতে। বলেন। মসফেটের তিনটা পয়েন্ট থাকে, ড্রেন, সোর্স। তো সোর্স আর ড্রেনের মধ্যে আমাদের কারেন্ট পাস করানোর জন্য গেট আর সোর্সের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। ভোল্টেজটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজের মাধ্যমে ডিপ্লেশন লেয়ারটা কমে যায় এবং একটা কন্ডাক্টিভ লেয়ার তৈরি হয়, যার মাধ্যমে ড্রেন এবং সোর্সের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়। এইটা গেল প্যাশাইডে। গেট আর সোর্সের মধ্যে আমরা যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করি ওইটাকে বলা হয় গেট টু সোর্স ভোল্টেজ। সো ওই ভোল্টেজটা একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে, মানে একটা স্ট্রেংথ আমরা কি করছিলাম, ভোল্টেজের লেভেলটা বাড়াচ্ছিলাম, যেই লেভেলে যাওয়ার পরে আমার এই চ্যানেলটা তৈরি হয় ওইটাকে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। হ্যাঁ, আর মসফেটের ক্ষেত্রে চ্যানেল যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, প্রথমে বলবেন 4টা টার্মিনাল আছে, গেট, ড্রেন, সোর্স, আর একটা হলো বডি টার্মিনাল। সো বডি টার্মিনালটাকে আমাদের সাবস্ট্রেট হিসেবে বলা হয়। যদি সোর্স আর বডি এই দুইটা হলো ইন্টারনালি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আমার মসফেটের টার্মিনাল কনসিডার করা হয় হচ্ছে 3টা। এগুলো একটু এক্সপ্লেইন করতে হবে। VGS का वैल्यू अगर थ्रेशोल्ड वोल्टेज से ज्यादा हो तो यहाँ पर चैनल बनता है, और जैसे ही चैनल बनता है तो यहाँ पर हम सोर्स और ड्रेन को बैटरी के साथ जोड़ के यहाँ करंट फ्लो करवा सकते हैं। अब यही से आगे आप समझ जाएंगे कि डिप्लेशन टाइप मॉसफेट कैसे काम करता है। जो डिप्लेशन टाइप मॉसफेट है वहां पर 2 एनवेल्स तो होता ही है और बीच में एक चैनल भी होता है, वो तो यहाँ पर भी होता है, लेकिन यहाँ पर एनहांसमेंट टाइप के केस में इसे बनाना पड़ता है वोल्टेज सोर्स प्रोवाइड। আচ্ছা, যদি আপনাদের এনহান্সমেন্ট টাইপ আর ডিপ্লেশন টাইপের মধ্যে একদম বেসিক একটা ডিফারেন্স জিজ্ঞেস করা হয়, সেই ক্ষেত্রে বলতে হবে যে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের চ্যানেল ফরমেশন দরকার আছে, তাই না? কারণ চ্যানেল না থাকলে তো কারেন্ট আপনি ফ্লো করাতে পারবেন না। কিন্তু এনহান্সমেন্টের ক্ষেত্রে এটা আমাদের নিজেদের তৈরি করে নিতে হয়, আর ডিপ্লেশনের ক্ষেত্রে এটা থাকে না, ট্রেডিং থাকে। यहाँ पर ये शुरू से ही रहता है, जब इसे कंस्ट्रक्ट किया जाता है
तभी दो एन वेल्स के बीच में एक चैनल बना दिया जाता है। शुरू से ही ये चैनल एग्जिस्ट करता है। इसलिए देखें हमने यहाँ पर सोर्स टर्मिनल और गेट टर्मिनल को पहले से ही जोड़ दिया है और यहाँ पर कोई भी बैटरी प्रोवाइड नहीं किया गया, वोल्टेज सोर्स प्रोवाइड नहीं किया गया, फिर भी ये जो चैनल है ये एग्जिस्ट कर रहा है। तो यही बेसिक डिफरेंस है एनहांसमेंट टाइप और डिप्लीशन टाइप मॉसफेट पे। अब अगर आप यहाँ पर बैटरी लगाते हैं तो क्या होगा, ये बैटरी यहाँ पर लगाने से, वोल्टेज सोर्स लगाने से ये हायर पोटेंशियल में आएगा, ये लोअर पोटेंशियल में जाएगा, तो ये जो चैनल है इसका थिकनेस बढ़ जाएगा। यहाँ पर भी वही होगा, अगर आप VGS को बढ़ाते हैं तो यहाँ पर चैनल और मोटा हो जाएगा, यहाँ पर चैनल का थिकनेस बढ़ेगा और जो करंट यहाँ से फ्लो करेगा उसका अमाउंट भी बढ़ जाएगा, क्योंकि उसको वाइडर, एक चौड़ा चैनल मिलेगा। तो ये तो हम आगे बात करेंगे इसके डिटेल्स में। तो हमने देखा डिप्लीशन टाइप और एनहांसमेंट टाइप में यही फंडामेंटल डिफरेंस है। डिप्लीशन टाइप में इस चैनल के थ्रू करंट फ्लो करवाने के लिए हमें यहाँ पर कोई भी वोल्टेज सोर्स देने की जरूरत नहीं है, ये शुरू से ही चैनल एग्जिस्ट करता है। अब क्या करना है, हमें करंट फ्लो करवाना है इंटरनली ड्रेन से सोर्स की तरफ। यहां भी देखिए इस फिगर में इंटरनली ड्रेन से सोर्स की तरफ। तो इसके लिए हम क्या करेंगे, इसके लिए हम सोर्स और ड्रेन को एक वोल्टेज सोर्स के साथ जोड़ देंगे, जिसे कि हम कहते हैं VDS। अब जैसे ही हम एक वोल्टेज सोर्स के साथ इसे जोड़ देंगे, वैसे ही करंट यहाँ से ऐसे फ्लो करेगा, इस तरह से। इस फिगर में ये देखिए ऐसे करंट फ्लो करेगा, जिसे कि कहा जाता है ड्रेन करंट। अब आप देखिए, अगर VDS को हम बढ़ाते हैं तो ड्रेन करंट का क्या होगा। देखिए VDS को बढ़ाएंगे तो ऑब्वियस सी बात है, ये जो ड्रेन करंट है ये बढ़ेगा, क्योंकि VDS यही तो करेगा। VDS का ज्यादा स्ट्रेंथ मतलब ये ज्यादा से ज्यादा करंट प्रोड्यूस करेगा। VDS को अगर डबल कर दे तो करंट भी डबल हो जाएगा, हमें ऐसा लग सकता है, लेकिन यहां आज हम बात करने वाले हैं সরাসরি ইউটিউব থেকে वहां पर दो एनुअल्स तो होता ही है और बीच में एक चैनल भी होता है, वो तो यहां पर भी होता है, लेकिन यहां पर एनहांसमेंट टाइप के केस में इसे बनाना पड़ता है वोल्टेज सोर्स प्रोवाइड करते हुए। यहां पर ये शुरू से ही रहता है।
जब इसे कंस्ट्रक्ट किया जाता है तभी दो एन वेल्स के बीच में एक चैनल बना दिया जाता है। शुरू से ही ये चैनल एग्जिस्ट करता है। इसीलिए देखिए हमने यहाँ पर सोर्स टर्मिनल और गेट टर्मिनल को पहले से ही जोड़ दिया है और यहाँ पर कोई भी बैटरी प्रोवाइड नहीं किया गया, वोल्टेज सोर्स प्रोवाइड नहीं किया गया, फिर भी ये जो चैनल है ये एग्जिस्ट कर रहा है। तो यही बेसिक डिफरेंस है एनहांसमेंट टाइप और डिप्लीशन टाइप मॉसफेट पे। अब अगर आप यहाँ पर बैटरी लगाते हैं तो क्या होगा, ये बैटरी यहाँ पर लगाने से, वोल्टेज सोर्स लगाने से ये हायर पोटेंशियल में आएगा, ये लोअर पोटेंशियल में जाएगा, तो ये जो चैनल है इसका थिकनेस बढ़ जाएगा। यहाँ पर भी वही होगा, अगर आप VGS को बढ़ाते हैं तो यहाँ पर चैनल और मोटा हो जाएगा, यहाँ पर चैनल का थिकनेस बढ़ेगा और जो करंट यहाँ से फ्लो करेगा उसका अमाउंट भी बढ़ जाएगा क्योंकि उसको वाइडर, एक चौड़ा चैनल मिलेगा। আচ্ছা, একটা বেসিক কোশ্চেন বলেন তো, যদি সেম ম্যাটেরিয়ালস থেকে তৈরি করা হয়, একটা চিকন ওয়্যার মানে আরেকটা হচ্ছে একটু মোটা যদি হয়, কোনটার মধ্যে দিয়ে কারেন্ট বেশি পাস করবে? মোটা ওয়্যারটা দিয়ে। কেন? কারণ ওয়াইডার মানে প্রত্যেকটা ক্ষেত্রফলটা বেশি, এরিয়ার সাথে সমানুপাতিক ছিল। বেশি ইলেকট্রন লাগে এরিয়া বেশি ওয়াইডারটা কি হয়, এখানে রেজিস্টিভিটিটা বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। তাহলে যদি রেজিস্টিভিটি কম হয় সেখান থেকে কারেন্ট বেশি পাস করবে না কম পাস করবে? বেশি করবে। সো এখানেও একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ডিপ্লেশন টাইপের ক্ষেত্রে প্রথমত হচ্ছে সোর্স আর গেটের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা নাই, বাট স্টিল আমরা যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন এই যে চ্যানেলটা আছে এটার কি হবে, আরো ওয়াইডার হয়ে যাবে না? সুতরাং ওইখান থেকে আরো আমার বেশি পরিমাণে ইলেকট্রন পাস করতে পারবে, মানে কারেন্টের ফ্লোটা বেশি হবে। সেম কাজ হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপের ক্ষেত্রেও। ওখানে তো বলছে যে এখানে অলরেডি চ্যানেলটা থাকে, বাট যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন চ্যানেলটা এইখানের ক্ষেত্রে হচ্ছে অলরেডি থাকে, যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন এটা আরো চওড়া হয়ে যায়। আর এনহ্যান্সমেন্ট টাইপের ক্ষেত্রে আমাদের মানে এখানে বিল্ট ইন থাকে না, যে কাজটা করতে হয় সোর্স আর গেটের মধ্যে হচ্ছে আমার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে তারপরে থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে বা থ্রেশহোল্ডের ভোল্টেজের থেকে বেশি হওয়ার পরে ক্লিক হয়। কোথায় এটা? बैटरी यहाँ पर लगाने से, वोल्टेज सोर्स लगाने से ये हायर पोटेंशियल में आएगा, ये लोअर पोटेंशियल में जाएगा, तो ये जो चैनल है इसका थिकनेस बढ़ जाएगा। এখানে কিন্তু হচ্ছে শুরু থেকেই ছিল, যখন আমরা আবার একটা এক্সট্রা যদি ব্যাটারি কানেক্ট করি তখন এদিকেটা কি হবে, লোয়ার পটেনশিয়ালে যাচ্ছে, এদিকেটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে থাকতেছে, তখন আমাদের এই থিকনেস যেটা আছে ওইটা হলো বেড়ে যাবে, এই কথাটা বলা আছে। আর এর ক্ষেত্রে হচ্ছে আমাদের শুরুতেই কিন্তু যে একদম প্রথম থেকে যেটা আমরা স্টাডি করছিলাম চ্যানেলটা ছিল না, না থাকার জন্য আমরা কি করছিলাম, গেট আর সোর্সের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তারপর আবার ইনক্রিজ করলাম, দেন হচ্ছে থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে চ্যানেলটা ফরমেশন হচ্ছে। আচ্ছা, এইটুকু বারবার রিপিট করলাম, তার পিছনে একটা কারণ আছে। একটু পরে আমি আপনাদের থেকে একটা কোশ্চেন করব, হ্যাঁ, ওই কোশ্চেনের অ্যানসারটা সবাইকে পারতে হবে, কারণ এই পর্যন্ত আমি প্রায় 5 থেকে 6 বার একই জিনিস রিপিট করছি, স্টিল যদি না পারেন তার আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। সো ফুল কনসেন্ট্রেশন ক্লাসের দিকে রাখেন, কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, আর হচ্ছে এই যা যা বলেছি এর সাথে রিলেট করে অ্যানসারটা দিতে হবে। না কোশ্চেন তো আগেই ফাঁস হয়ে যায়, তো একটু যদি ফাঁস করে দিতেন। तो यहाँ पर ভিডিওটা ঠান্ডা মাথায় দেখেন, একটু পরে বুঝতে পারবেন কোন কোশ্চেন আর কেন হচ্ছে। অনেক বড় ভিডিওটা না चैनल और यहाँ पर चैनल का थिकनेस बढ़ेगा और जो करंट यहाँ से फ्लो करेगा उसका अमाउंट भी बढ़ जाएगा क्योंकि उसको वाइडर, एक चौड़ा चैनल मिलेगा। तो ये तो हम आगे बात करेंगे इस पे डिटेल्स में। तो हमने देखा डिप्लेशन टाइप और एनहांसमेंट टाइप में यही फंडामेंटल डिफरेंस है। डिप्लेशन टाइप में इस चैनल के थ्रू करंट फ्लो करवाने के लिए हमें यहाँ पर कोई भी वोल्टेज सोर्स देने की जरूरत नहीं है, ये शुरू से ही चैनल एग्जिस्ट करता है। अब क्या करना है, हमें करंट फ्लो करवाना है इंटरनली ड्रेन से सोर्स की तरफ। यहाँ भी देखिए इस फिगर में इंटरनली ड्रेन से सोर्स की तरफ। तो इसके लिए हम क्या करेंगे, इसके लिए हम सोर्स और ड्रेन को एक वोल्टेज सोर्स के साथ जोड़ देंगे जिसे कि हम कहते हैं VDS। अब जैसे ही हम एक वोल्टेज सोर्स के साथ इसे जोड़ देंगे वैसे ही करंट यहाँ से ऐसे फ्लो करेगा, इस तरह से। इस फिगर में भी देखिए ऐसे करंट फ्लो करेगा जिसे कि कहा जाता है ड्रेन करंट। अब आप देखिए अगर VDS को हम बढ़ाते हैं तो ड्रेन करंट का क्या होगा। देखिए VDS को बढ़ाएंगे तो ऑब्वियस सी बात है ये जो ड्रेन करंट है ये बढ़ेगा क्योंकि VDS यही तो करेगा। VDS
का ज्यादा स्ट्रेंथ मतलब ये ज्यादा से ज्यादा करंट प्रोड्यूस करेगा। VDS को अगर डबल कर दे तो करंट भी डबल हो जाएगा, हमें ऐसा लग सकता है, लेकिन यहाँ पर कुछ और भी। আচ্ছা, মেইন হচ্ছে আমাদের কনসেপ্টটা তো এরকমই থাকে, নরমালি যে ভোল্টেজ বাড়ালে হচ্ছে কারেন্টটাও বাড়বে, তাই না? তো এখানেও আমাদের যেটা দেখছিলাম যে ভোল্টেজ যদি বাড়ায়, স্ট্রেন বাড়ে, সেক্ষেত্রে হচ্ছে কারেন্টটা বেশি ফ্লো করার কথা। তো এই লজিক দিয়ে আমি যদি চিন্তা করি যে ভোল্টেজ ডাবল করলে কারেন্টও দ্বিগুণ হবে, তো এখানে কি আদৌ এটা পসিবল? যদি পসিবল না হয় কেন সম্ভব হবে না? ম্যাম কোনটার ক্ষেত্রে? দুইটার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রেই হচ্ছে মানে দুইটার জন্যই আমি যদি ভোল্টেজটাকে ডাবল করি, কারেন্ট ডাবল তখন আর হবে না। কেন হবে না? ম্যাম আমার এই টাইপটা তো নির্দিষ্ট, আমার ওইখানে যে তুমি জিএসটা বলে আমার ডিপ্রেশন লেয়ার বাড়বে, কিন্তু এই টাইপটা তো মানে এই টাইপের যে এরিয়া, ওই এরিয়াটা তো বাড়বে না। ম্যাম আমি আচ্ছা, এখান থেকে দুইটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হচ্ছে এটা কি বাড়বে কি বাড়বে না, যদি না হয় তাহলে কেন হবে না। আরেকটা কোশ্চেন হচ্ছে যদি আমরা কারেন্টটাকে আরো বাড়াইতে চাই, সেক্ষেত্রে এই সার্কিটে আর কি ধরনের চেঞ্জ করা লাগতে পারে? যদি ভিজিএসটা বাড়ায় তাহলে ডিপ্লেশন রেট আরো বাড়বে, তাহলে মনে হয় আরো বেশি কারেন্ট যাবে, আমার মনে হয়। ভিজিএসটা যদি, আমার প্রথম কোশ্চেনের অ্যানসারটা ছিল হচ্ছে যদি আমরা এটাকে ডাবল করি, এটা কি হলো কারেন্টটা দ্বিগুণ হবে কি হবে না? হবে না। আচ্ছা, হবে না। ওইটার সলিউশন হিসেবে আপনি বলতে যাচ্ছেন যে ভিজিএসটাকে আমি যদি আরো বাড়াই দেই, তখন আমার এই ডিপ্লেশন, এই লেয়ার যে চ্যানেল লেন্থ যেটা আছে এটা আরো বেড়ে যাবে, সো ওইখান থেকে হচ্ছে তখন কারেন্টটা ফ্লো করতে পারবে। এটাই ম্যাম, যত বাড়ানো হবে তত সহজে যাইতে পারবে, কিন্তু এটা বাড়বে না। যত বাড়ানো হবে কারেন্ট আসলে নির্দিষ্ট। আর এটার ক্ষেত্রে এই যে ডাবল করলে ডাবল হচ্ছে না কেন? ওটার ক্ষেত্রে তো অলরেডি যে চ্যালেঞ্জটা থাকে ওটা মানে প্রথম থেকে শুরু থেকেই থাকে, ওর মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত যেতে হবে। আমি ব্যাটারি কানেকশনটা কিভাবে দিয়েছি দেখেন তো। ড্রেনের সাথে কি দেওয়া আছে? পজিটিভ টার্মিনাল। সোর্সের সাথে কি দেওয়া আছে? নেগেটিভ টার্মিনাল। সো আমি যদি অনেক বেশি পরিমাণে ভোল্টেজ বাড়াইতে চাই, কোনো সমস্যা কি হবে এই কানেকশন থাকা অবস্থায়? ওখানে না, কারণ চ্যালেঞ্জ তো অলরেডি থাকে। ড্রেন তো নেগেটিভ ছিল, ইনটাইপ ছিল ড্রেন। হ্যাঁ, কাছাকাছি যাচ্ছেন, ট্রাই করেন। মানে রিভার্স বায়াসে চলে। এক্স্যাক্টলি। তখন কি আমার হচ্ছে যদি আমি আরো বেশি পরিমাণে বাড়াই দিই, তখন কি আর কারেন্ট পাবো? পাবো তো না। তো যদি আমি হচ্ছে ওর পরের লজিকটুকু ঠিক ছিল যে আমি যদি এটাকে বেশি পরিমাণে কারেন্ট চাই, তখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে উইডথটা আছে এইটাকে আগে বাড়ায় নিতে হবে। আমি গেট টু সোর্সে যদি আমি আরো বেশি পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি, তখন এই লেয়ারটা কি হবে? অনেক বেড়ে যাবে। বেড়ে গেলে তারপরে আমি এখানে ভিডিএস যদি একটু বেশি দেই, তখন হচ্ছে কারেন্টটা আমার বেশি পরিমাণে পাস করানো পসিবল। সো এখানে আমার দুইটা লজিককে মার্জ করতে হবে। ক্লিয়ার? नेक्स्ट आरेक्टा डायग्राम आपने जो देखी रेडी हम सब है आरेक्टा छवि आपका वेरी लास्ट वो ये कि जैसे ही आप VDS को बढ़ाएंगे, वैसे ही आप ये पाएंगे कि इस जगह पे रिवर्स बायसिंग बढ़ जाएगा। यहां भी देखिए इस जगह पे रिवर्स बायसिंग बढ़ जाएगा। क्यों? क्योंकि देखिए ये नेगेटिव टर्मिनल के साथ जुड़ा हुआ है बैटरी के ये सोर्स, तो ये तो हमेशा 0 वोल्ट में रहेगा, ये भी 0 वोल्ट में रहेगा, क्योंकि दोनों ही एक वायर से जुड़ा हुआ है और दोनों ही ग्राउंडेड है। तो यहां पर जो डिप्लेशन रीजन था उसमें कोई खास फर्क पड़ेगा नहीं, यहां भी कोई फर्क नहीं पड़ेगा। लेकिन चूंकि ये वाला टर्मिनल जो है बैटरी के पॉजिटिव साइड के साथ जुड़ा हुआ है, तो ये चूंकि हायर पोटेंशियल में है, ये एम साइड जो है हायर पोटेंशियल के साथ जुड़ा हुआ है, और ये जो पी साइड है ये लोअर पोटेंशियल के साथ जुड़ा हुआ है। जितना आप VDS बढ़ाएंगे, यहाँ पर रिवर्स बायसिंग उतना बढ़ेगा। जब भी रिवर्स बायसिंग बढ़ता है तो डिप्लेशन रीजन मोटा हो जाता है, और यहाँ देखिए चैनल जो है वो नैरो हो गया। तो हमें लग सकता है कि VDS बढ़ाने से जितना बढ़ाएंगे करंट उतना बढ़ेगा, लेकिन ये पूरी तरह से सच नहीं है। VDS डायरेक्टली कोशिश तो करेगा करंट को बढ़ाने की, लेकिन इसका एक काउंटर इफेक्ट भी है VDS का, उल्टा काम भी करने वाला इफेक्ट। वो ये कि जैसे हम VDS को बढ़ाते हैं चैनल वो नैरो हो जाता है,
जैसे ही चैनल नैरो हो गया वैसे यहाँ करंट को ये ज्यादा रेजिस्ट करेगा। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারলেন যে যদি হচ্ছে আমরা ভিডিএস কে বেশি পরিমাণে বাড়াই ও ট্রাই করে হচ্ছে কারেন্টটাকে ইনক্রিজ করার, কিন্তু এটার একটা রিভার্স ইফেক্ট আছে যে এখানে আমার হচ্ছে রিভার্স বায়াসিং হয়ে যায়, তাই না? তো যার কারণে যেটা হবে এইখানে এটা চড়া হয়ে যাচ্ছে, যখনই আমার চ্যানেল লেন্থটা কমে যাবে তখন কি কারেন্ট ফ্লোটা রেটটা কমে আসতেছে। সো ওইটাকে যদি আমরা বাড়াইতে চাই তখন আবার হচ্ছে ভিজিএসটাকে বাড়িয়ে এইটাকে আগে ওয়াইডার করা লাগবে, দেন হচ্ছে আমি ভিজিএসটাকে ইনক্রিজ করলে তখন কারেন্ট বেশি পরিমাণে ফ্লো করতে পারে। তো এই রিভার্স ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্পেসিফিক কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় অথবা ইন জেনারেল কোয়েশ্চেন আসলে তখন এটা আপনাদেরকে মেনশন করতে হবে। पता है कि नैनो अगर कोई वायर हो, वायर का ही एग्जांपल अगर ले ले, एक पतला सा वायर हो, एक मोटा सा वायर हो, तो पतला वायर का सेम मटेरियल से ही बना हुआ रहे दोनों, तो पतला वायर का रेजिस्टेंस ज्यादा होता है। कुछ ऐसे ही आप समझ सकते हैं, पतला चैनल है, नैरो चैनल है, तो ये करंट को रेजिस्ट करेगा। उसी तरह से आप VDS को बढ़ाते जाए, एक समय चैनल जो है बहुत नैरो हो जाएगा। अब दो तरह का जो काउंटर इफेक्ट है उसे आप ध्यान से सोचिए। VDS हम बढ़ाते गए, एक तरफ VDS का कोशिश रहेगा करंट बढ़े, करंट और बढ़े, और VDS बढ़ते साथ साथ ये चैनल नैरो होते जाएगा और वो करंट को रेजिस्ट करेगा। सो दो तरह का जो ये काउंटर काइंड ऑफ थिंग्स काम कर रहा है एक दूसरे के अपोजिट। तो एक समय ऐसा आएगा कि करंट जो है ये सैचुरेटेड हो जाएगा और बढ़ नहीं पाएगा। उस समय उस ड्रेन करंट को हम सैचुरेशन करंट कहते हैं या सैचुरेटेड करंट कहते हैं, और उस सिचुएशन को पिंच ऑफ सिचुएशन कहा जाता है। पिंच का मतलब होता है चुटकी। सो एक चुटकी जैसा सिचुएशन है, जैसे चुटकी में हम दो उंगलियों को दबा देते हैं, उसी तरह से देखिए ये डिप्लीशन रीजन जो है इस साइड के साथ, इस बाउंड्री के साथ लगभग टच कर गया है, तो एक पिंच जैसा, चुटकी जैसा सिचुएशन है, तो इसीलिए इसे पिंच ऑफ सिचुएशन कहा जाता है। और जैसे कि हमने बात किया, जो करंट जो कि सैचुरेटेड हो गया इसे सैचुरेशन करंट कहा जाता है। और इस वोल्टेज को, जिस वोल्टेज में सैचुरेशन करंट बन जाता है, करंट सैचुरेटेड हो जाता है, उस वोल्टेज को कहा जाता है सैचुरेशन वोल्टेज। इसे हम এই টার্মগুলো একটু নোট করে রাখেন, একটু পরে বলছি। স্যাচুরেশন ভোল্টেজ, স্যাচুরেশন কারেন্ট, এগুলো লাগবে। হ্যাঁ, আপনি একসাথে বলবেন। নেক্সট একটা কোশ্চেন ছিল, এই পিডিএফটা যেহেতু দিয়ে দিব এজন্য আর লিখতে বলছি না, বাট মাথায় রাখবেন যে why does a wider channel increase current flow? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আমাদের যখন এই চ্যানেলটা ওয়াইডার হয় তখন এই কারেন্টটা বেশি কেন ফ্লো করতে পারে। এতক্ষণ যা যা ডিসকাস করলাম, যে in a MOSFET widening the channel increases the current flow because it increases the conductance and decrease resistance, allowing more charge carriers to flow through the device. This principle is the key of designing MOSFET for high current applications. তো প্রথমত হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্নগুলো যে মিটার দিয়ে তো বুঝেছেন তাই না, একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে অ্যাড থাকতে পারে পরীক্ষায়। আর এটা যদি একটু এক্সপ্লেইন করতে হয় তখন এই ইকুয়েশনটা লাগবে। ইকুয়েশনটা আপনারা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় আবার পাবেন। আমাদের এই সমীকরণের সাথে একটু লক্ষ্য করে দেখেন যে চ্যানেল উইডথটা আছে, চ্যানেল উইডথের সাথে আমার কারেন্টটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? যে যদি উইডথ বাড়ে তাহলে হচ্ছে কারেন্ট বাড়বে। আমরা যদি ডিভাইস ফিজিক্স দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে একই রেজাল্ট আসছে, আবার যদি ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে সেম রেজাল্টই আসছে, যেহেতু উইডথের সাথে আমার কারেন্টটা প্রপোর্শনাল, সুতরাং আমাদের হচ্ছে একটা বাড়লে আরেকটাও বাড়ে। তো ইকুয়েশনটা এখন নোট করার দরকার নাই, পরবর্তীতে অঙ্ক করার সময় আবার পাবেন। Secondly, হচ্ছে reduced resistance. A wider channel reduces the resistance of the MOSFET because the current has more paths to flow through, reducing the overall resistance and increasing the current for a given voltage. So একটা certain level পর্যন্ত হচ্ছে আমাদের এটা কাজ করছে, তাই না? এরপরে যে কি হচ্ছে, স্যাচুরেশনে চলে যাচ্ছে। যেই ভোল্টেজের জন্য এই ধরনের কাজ হয় এটাকে আমরা বলি স্যাচুরেটেড ভোল্টেজ, আর কারেন্টটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। In saturation region, increasing the channel width can still allow more current to flow as long as the gate voltage and drain voltage remain sufficiently high to keep the device in active operation. আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনাদের নেক্সট যেটা লাগবে সেটা হলো স্যাচুরেশন ভোল্টেজ এন্ড কারেন্টের ডেফিনিশন।
দুইটাকে মার্জ করে আমি আপলোড করে দিব, অসুবিধা নেই। VDS सैचुरेशन भी कहते हैं। तो पिंच ऑफ सिचुएशन में करंट सैचुरेटेड हो जाता है और जिस আচ্ছা আগে থেকেই বলে রাখি, যখন অঙ্কগুলো করাবো দেখবেন হচ্ছে মসফেট ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় আইটি লিখে নিচে SAT লিখে রাখি। সাবস্ক্রিপ্টে যদি এরকম লেখা থাকে তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট, আর নরমাল যদি আইডি লেখা থাকে এটা কিন্তু আমরা বুঝবো যে ড্রেন কারেন্ট। ওকে, তো টার্মগুলো কিন্তু সবাই খুব কেয়ারফুলি মাথায় রাখবেন। VTH বলতে এখানে কি বোঝায়? থ্রেশহোল্ড ভোল্টেজ। কে আবার টেপিং ভোল্টেজ বলেন না, এটা থ্রেশহোল্ড ভোল্টেজ। আইডি তে এখানে ডায়োড কারেন্ট না ড্রেন কারেন্ট, কোনটা? ড্রেন কারেন্ট। আর আইডি SAT যদি লেখা থাকে এটা হচ্ছে স্যাচুরেশন রেজিয়ন অর্থাৎ স্যাচুরেটেড কারেন্ট। इसके कारण এই যে একটা যে ভোল্টেজের কথা আমরা বলছিলাম না, যে একটা সার্টেন ভোল্টেজ লেভেলে যদি আমরা পৌঁছায় যাই, এরপরে আমরা যদি ভোল্টেজ বাড়াতে থাকি, ওর মানে ইচ্ছা থাকবে হচ্ছে কারেন্টটাকে ইনক্রিজ করার, কিন্তু কারেন্টটাকে ইনক্রিজ করতে পারবে না কেন? রিভার্স ইফেক্টের জন্য, তাই না? যে আমার এখানে যে ইয়াটা আছে এটা আস্তে আস্তে চড়া হতে থাকবে। যখন এই চ্যানেলে এটা চড়া হতে থাকবে, এখান থেকে কি করতে পারবে না, কারেন্ট হচ্ছে অনেক অল্প পরিমাণে ফ্লো করবে, বেশি কারেন্ট ফ্লো করতে পারবে না। তাহলে যে ভোল্টেজের জন্য হচ্ছে আমাদের এটা ক্রিয়েট হইলো, এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ, আর ওই কারেন্টটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। অল্প কারেন্ট। হ্যাঁ, ये पिंच ऑफ सिचुएशन राइज करता है, उसे कहा जाता है सैचुरेशन वोल्टेज। अब आप VDS का वैल्यू कितना भी बढ़ा लें, कितना भी ज्यादा कर लें, पिंच ऑफ सिचुएशन आने के बाद करंट जो है वो और नहीं बढ़ता है, वो वहां पर कांस्टेंट हो जाता है। अब एक छोटा सा सवाल, मान लें कि ये सिचुएशन है, यहां पर VDS जो है ये सैचुरेशन वोल्टेज है, मतलब करंट जो है सैचुरेटेड हो गया। अब VDS को बढ़ाने से करंट बढ़ नहीं सकता है, लेकिन हम चाहते हैं कि करंट और बढ़े, तो हम यहां पर क्या कर सकते हैं? आप कुछ देर वीडियो को पॉज करें और सोचें। आई होप कि आपको जवाब मिल गया होगा। यहां पर हमें करना यह होगा कि VGS का वैल्यू हमें बढ़ा देना होगा। इस केस में हम यहां पर एक वोल्टेज सोर्स प्रोवाइड कर देंगे, अगर है तो उसका स्ट्रेंथ को बढ़ा देंगे। उससे होगा क्या? उससे ये जो है ये चैनल जो है चैनल चौड़ा हो जाएगा, और चैनल चौड़ा होते साथ यहाँ जो पिंच ऑफ सिचुएशन है वहां पर जो जो चैनल है जो बहुत नैरो हो चुका था वो अब काफी चौड़ा हो जाएगा। तो फिर आप इस वोल्टेज को बढ़ा के करंट को बढ़ा सकते हैं। फिर वोल्टेज को आप कुछ देर बढ़ाएं तो करंट बढ़ते जाएगा, एक समय फिर सैचुरेशन सिचुएशन आ जाएगा, पिंच ऑफ सिचुएशन आ जाएगा। फिर आप इस VGS का वैल्यू बढ़ा दें तो चैनल फिर से थोड़ा चौड़ा हो जाएगा। फिर आप इस VDS का वैल्यू बढ़ा दें तो करंट फिर थोड़ा बढ़ जाएगा। ये आपके लिए एक बहुत ही इंपॉर्टेंट इंफॉर्मेशन हो सकता है कि ये जो VGS है इसका क्या रोल होता है सैचुरेशन करंट में। इस तरह की सिचुएशन में आईडी को बढ़ाने में VGS का रोल क्या है। तो आई होप कि आप इस चीज को এটাই হচ্ছে আমাদের মোটামুটি মসফেটের কনস্ট্রাকশন ছিল। তো মসফেটের আপনাদেরকে এই পিডিএফটা মানে এটা পিডিএফ কপি হিসেবে আমি সেন্ড করব, কিন্তু তার আগে কিছুটা মডিফাই করতে হবে, তো ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে নেক্সট ক্লাসে আপনাদেরকে কোয়েশ্চেন করা হবে হচ্ছে একদম বেসিক লেভেলের কিছু, যেমন এই যে মসফেটের আপনার মেইন যে টু টাইপস আছে অপারেটিং মোডস এর উপর বেস করে, এগুলো নিয়ে আমি প্রশ্ন করব। ক্লাসের শুরুতে কিন্তু সবাইকেই কোয়েশ্চেন করব, হ্যাঁ, সো প্রিপারেশন নিয়ে আসবেন। নেক্সট হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যারা পরে এসেছে তাহলে একটু কি পয়েন্টগুলো নোট করতে পারেন যে সিলিকন ডাইঅক্সাইড কেন ইউজ করা হয়। এরপরে সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের যে দুইটা মেইন কারণ ছিল, এই দুইটা কারণ দেখতে হবে। তারপর VGS পজিটিভ গেট টু সোর্স ভোল্টেজ সম্পর্কে জানবেন, থ্রেশহোল্ড ভোল্টেজ, সবকিছুই মানে এখানে যা যা আছে সবই দেখবেন, আর একটা স্টেপ দিয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু পড়ে আসবেন। এতক্ষণ যা যা ভিডিওতে দেখেছেন আমি যেগুলো এক্সপ্লেইন করেছি ওইটারই একটা শর্ট করে স্টেপ বানানো আছে এখানে, যে দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য ডিপ্লেশন মোড এন্ড এনহ্যান্সমেন্ট মোড মসফেট, এর উপর বেস করে কয়েকটা লাইন দেওয়া, আর ওইখান থেকে কিছু রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনও দেওয়া আছে। ওকে,
রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিপ্রেশন মোড মসফেটটাকে মেইনলি ইউজ করা হয় এমার্জেন্সি লাইটিং সিস্টেম, সিগন্যাল প্রসেসিং ইন অডিও ইকুইপমেন্ট, পাওয়ার রেগুলেশন ইন ইন্ডাস্ট্রিয়াল মেশিন, কারেন্ট লিমিটার্স, মেডিকেল ডিভাইস। আর রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন অফ ডিপ্লেশন মোড মসফেটটাও এখানে দেওয়া আছে। তো একবার সবাই এটা ফুল ফার্স্ট টু লাস্ট গো থ্রু করবেন, ডিটেইলসও এক্সপ্লেইন করা আছে, সবকিছু পড়ে আসবেন, ঠিক আছে? আর প্রেজেন্টেশনটা যখন দিবেন, আমি এখান থেকে কারোর জন্য স্পেসিফিক কোনো পয়েন্ট বলে দিচ্ছি না, এগুলোর মধ্যে থেকে যে কোনো রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন নিয়ে আপনাকে হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, সাথে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপালটা ইন শর্ট ডিসকাস করা লাগবে। আপনি যে কোনো এক টাইপ নিয়ে আলোচনা করবেন, তাহলে প্রেজেন্টেশন বেশি বড় হয়ে যাবে। আইদার এনহ্যান্সমেন্ট মোড অথবা হচ্ছে ডিপ্রেশন টাইপ, যে কোনো একটা এক্সপ্লেইন করে, যেটা এক্সপ্লেইন করবেন ওর হচ্ছে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনের একটা বা দুইটা পয়েন্ট খুব সুন্দর করে অ্যানিমেশন বা ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করতে হবে। ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে কি মানে কিভাবে কাজ করতেছে এটা শুধু বলবো না, হ্যাঁ, কিভাবে মূলত জিনিসটা এত কিছু লাগবে না, কিভাবে কাজ করছে এই জিনিসগুলো বললেন, বা এই যে আমরা যে টার্মগুলো নতুন নতুন শিখছি, থ্রেশহোল্ড ভোল্টেজ, স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেটেড ভোল্টেজ, এগুলো এক্সপ্লেইন করবেন যে এই টার্মগুলো হচ্ছে আমাদের এই মসফেটের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলা কিভাবে কাজ করছে করার পরে, কারণ এই যে চ্যানেল লেন্থ আপনি যখন এক্সপ্লেইন করতে যাবেন ওই টার্মগুলো কিন্তু দরকার পড়বে, যে কখন আমার এটা চ্যানেলটা ক্রিয়েট হলো, কখন ওয়াইডার হচ্ছে, কখন কমে যাচ্ছে, কিভাবে ইনক্রিজ করা যায়, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আজকে এই ক্লাসটা বুঝতে পারেন না এমন কয়জন আছেন একটু হাত তুলেন তো। আলিফ আর আচ্ছা, কেন বুঝতে পারেন না এবার বলেন তো? লেট করার কারণে। তো লেট এই জন্যই হচ্ছে আমি বকাবকি করতাম শুরুর দিকে, কিন্তু দেখলাম যে আসলে আপনাদেরকে বকে লাভ নাই, কোনো না কোনো দিন প্রত্যেকটা একটা লজিক দিয়ে দেন যে জ্যাম ছিল, গাড়ি পাই নাই। তো এখন এই জন্যই ভাবলাম যে আজকের এই ক্লাসটা ওরা নিজেরাই বুঝুক যে লেট করলে কি সমস্যা হয়। না না থাক, এটা একটু এক্সপ্লেন করে দেই। লেট করলে আপনার হচ্ছে জিনিসগুলো বোঝা যায় না। আর আজকের টপিকটা কিন্তু এমন ডিফিকাল্ট কিছুই না, একটু হচ্ছে ঠান্ডা মাথায় বোঝার ব্যাপার ছিল। যারা ক্লাসের শুরু থেকেই আছে তারা কিন্তু সবাই বুঝে গেছে, একবারেই বুঝছে। তো নেক্সট টাইম আর লেট করা যাবে না। এখন একটু খেয়াল করে দেখেন, এটার একটা পিডিএফ আকারে দেওয়া আছে, যে প্রত্যেকটা যা যা বলেছি এটা একটু শর্টলি এখানে অ্যাড করা। তো ডিভাইস স্ট্রাকচার আমরা ক্লাসের শুরুতেই দেখেছিলাম, যেখানে চ্যানেল রেশিয়াল দেখানো হয়েছে, পি সাবস্ট্রেট, পি টাইপ সাবস্ট্রেট বা বডি এটাকে বলা হয়, সোর্স, ড্রেন, গেট, তারপর হচ্ছে অক্সাইড লেয়ার থাকে, অক্সাইড লেয়ারের উপরে কি থাকে, মেটাল লেয়ার। আর বাকিগুলো যেটা আছে সোর্স, ড্রেন আর হচ্ছে বডিতে শুধুমাত্র মেটাল লেয়ার দেওয়া থাকে। শুধুমাত্র হলো আমার যখন গেটের কথা আমি কনসিডারেশনে আনছি, ওইখানে আবার একটা এডিশনাল লেয়ার আমরা অ্যাড করি, যেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের থাকে। তো সিলিকন ডাইঅক্সাইডে কেন থাকে এটারও দুইটা রিজন বলা হয়েছে, ওইগুলো একটু দেখতে হবে। আর পরীক্ষার সময় হ্যাঁ হ্যাঁ মেটাল যেটা মেটালের যে লেয়ারটা ওটা মেইনলি কোন মেটাল? সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা সিলিকন ডাইঅক্সাইডের থাকে। আর এটা হচ্ছে এমনি নরমাল যে মেটাল গুলো আছে না, ওইটাই দিয়ে তৈরি করে। মানে আপনার যখন হচ্ছে এই আইসি ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, পসিবল হইলে এইগুলো সব শেষ করার পর আপনাদেরকে শর্টলি এটা একটু দেখাই দিব, না তাহলে বুঝতে পারবেন। এরপরে হলো কি আমাদের পরীক্ষার সময় যে কাজটা করতে হবে, আপনাদেরকে হচ্ছে এই ডায়াগ্রামটা ড্র করা লাগবে, ঠিক আছে? তো এই ডায়াগ্রামটা সবাই বাসায় একটু প্র্যাকটিস করেন। আর এখানে দেখেন, এই যে চ্যানেলটাকে আমরা যখন ফর্ম করলাম, এই দুইটার মাঝ দিয়ে হচ্ছে চ্যানেলটা কিভাবে তৈরি করা হয়েছে, ভোল্টেজটা কিরকম ভাবে অ্যাপ্লাই করা, এই জিনিসগুলো এই ডায়াগ্রামটাতে মেনশন করা আছে। তো একটু ইজি করে দেই, যদি কারণ মনে করেন যে এটা দেখতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছেন না, কারণ ওইখানে কিন্তু আমাদের গেট আর সোর্স আর বডি যেটা আছে এটা হচ্ছে ডিরেক্টলি ইন্টারনাল কানেকশন দেওয়া ছিল, দিয়ে তারপরে সরাসরি হচ্ছে গ্রাউন্ডেড আছে। ভিজিএস এর মধ্যে হচ্ছে গেট আর সোর্সে একটা ব্যাটারি কানেকশন দেওয়া ছিল, এইভাবে হচ্ছে জিনিসটাকে ড্র করা। তো যদি কেউ এটা ইজিলি বুঝতে পারেন এটা ড্র করেন, যদি না পারেন ভিডিওতে যেভাবে দেখানো আছে ওইটা করতে পারেন, দুইটা সেম জিনিস। ভিডিওটা ইজি, ওই জন্যই বললাম যে ভিডিওটা আপনাদের কাছে শুরুতে ওইটা ইজি মনে হবে, কিন্তু ওইটাই অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট হচ্ছে কারেন্ট ফ্লো, টার্মিনালে কিভাবে হচ্ছে কারেন্টটা ফ্লো করে, কোন ভোল্টেজটা অ্যাপ্লাই করার পরে মেইনলি কারেন্টটা ফ্লো হওয়া শুরু হয়েছে, এই জিনিসটা হচ্ছে এখানে দেখানো আছে। ওর সাথে আপনার যে গ্রাফটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওয়াই অ্যাক্সিস এ কারেন্ট আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজটা, আমার স্যাচুরেশন ভোল্টেজ কোথায় আছে, বা হচ্ছে এই ট্রায়োড রেশিয়াল, স্যাচুরেশন রেশিয়াল, দুইটা রেশিয়াল সম্পর্কে বলা। স্যাচুরেশন রেশিয়ালের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা আর কি ফ্লো করতে পারে একটা লেভেলে যাওয়ার পর, আর বাড়েও না কমেও না, সো স্যাচুরেটেড হয়ে যায়, ওগুলো এখানে দেখানো আছে।
সো এই কার্ভগুলো একটু দেখেন। ম্যাম স্যাচুরেশন ভোল্টেজে কি কারেন্ট একদম মানে বন্ধ যাচ্ছিল হয়ে তাই? যায়? বন্ধ হয় না। বন্ধ না, ঠিক আপনার ধরেন একটা লেভেল যাওয়ার পর এটা আর বাড়বেও না কমবেও না, এভাবে কনস্ট্যান্ট থেকে যায়। এই দেখেন এই রেসিয়েলের থেকে আমার কারেন্টটা হচ্ছে একদম কনস্ট্যান্ট হয়ে গেছে। আর ওই কারেন্টটাকে আমি যখন আবার বাড়াইতে চাই তখন আবার ওই যে এখানে এক্সট্রা ভোল্টেজ অ্যাপ্লাই মানে ভোল্টেজটাকে আরো বাড়ায় ইয়াটা চ্যানেলটা মোটা করে দেন এখান থেকে আবার পাস করে। কিন্তু এটা তো মানে একসাথে বন্ধ হওয়ার দরকার ছিল না। মানে ওইটা হচ্ছে আপনার ওয়েটটা তো বাড়তেই থাকলে ওইটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের মসফেটটাকে ডিজাইন করছেন, ওর উপর বেস করে ধরেন এটা আমরা যখন হচ্ছে ফ্যাব্রিকেশনে দিব তার আগে কিন্তু প্যারামিটারগুলো সব সেট মানে সবকিছু হচ্ছে সেট করে দিতে হয়। বেসড অন দিস প্যারামিটার আপনি হচ্ছে এখান থেকে একটা আউটপুট পাবেন। কারণ আমরা যদি এটা নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতেই থাকি তাহলে মসফেটটাকে তো আর তৈরি করে আপনি হচ্ছে শেষে বাজারে আনতে পারবেন না। সো এই প্যারামিটারগুলো আপনাকে ফিক্সড করে তারপরে হচ্ছে এটাকে ডিজাইন মানে ইয়ে করা হয় ফ্যাব্রিকেশনে দেওয়া। আচ্ছা ম্যাথে এখনো যেহেতু আমরা যাই নাই এই জন্য ইকুয়েশন গুলোর সাথে আপনারা বেশি একটা পরিচিত না, অঙ্ক আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ শুরু করব। সো থিওরি হচ্ছে এই পর্যন্তই এখন পর্যন্ত, পরবর্তীতে আরো আছে থিওরি। তো এইটুকু নেক্সট ক্লাসের আগে সবাই শেষ করে আসবেন। আর প্রেজেন্টেশনটা পসিবল হইলে এর পরবর্তী ক্লাসে আসার আগে দিয়ে ফেলেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নেক্সট ক্লাস কবে? তাহলে একই টাইম এই আর কারো কোনো কোশ্চেন আছে? প্রেজেন্টেশন কি এইটা টুকু করলাম স্লাইডটা সত্যি মনে করে দেয় স্লাইড থেকে প্রেজেন্টেশন দেখতে হবে তাই না তুই যাস